আসসালামু আলাইকুম। আর্সেনাল বাংলাদেশের ফ্যানরা যারা আছেন, যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং আমাদের ভিডিওগুলো দেখছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমরা একটা স্পেশাল পডকাস্ট নিয়ে আসছি। নর্মালি এতদিন আমরা টিমের স্ট্রাকচার বলেন, ম্যানেজমেন্ট বলেন, আমাদের খেলার ধরন বলেন, সিস্টেমের কথা নিয়ে সিস্টেম নিয়ে অনেক কথাবার্তা বলেছি। এই প্রথম আমরা কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার নিয়ে কথা বলার জন্য একটা পডকাস্ট করেছি, এবং করার কারণটাই হচ্ছে প্লেয়ারের আমাদের যে প্লেয়ারটা নিয়ে কথা বলার জন্য আজকে বসছি, সেই প্লেয়ারটার স্ট্যাচারটাই এরকম। বলা চলে যে আমাদের আর্সেনালের রিসেন্ট হিস্ট্রিতে সবচেয়ে যদি সুপারস্টার কাউকে বলা হয়, এবং যখন সে আসে তখন আসলে সে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টারই সে ছিল। সো মেসুত অজিল নিয়ে আজকে কথা বলবো। ডেফিনেটলি মেসুত অজিল নিয়ে অনেক ধরনের মতামত আছে, সেগুলো নিয়ে কথা বলবো। ওর পারফরমেন্স নিয়ে, ওর যে এত 2013-14 আসা, আজকে 2021 এতগুলা সিজন পার করার পরে আসলে মেসুত অজিলের যে লেগাসি, এবং মেসুত অজিল খুব রিসেন্টলি চলে যাচ্ছে, আসলে লেগাসিটা ডিফারেন্ট ফ্যানরা কিভাবে দেখে, আমরা এটা নিয়ে একটু আলাপ করবো। আমাদের সাথে আছে ফাহাদ খান অভি এবং ওমর ফারুক। থ্যাংক ইউ বোথ অফ ইউ আজকে জয়েন করার জন্য। সো শুরু করি নিয়ে কথা বলা এক এক করে। অজিল যখন আসে আর্সেনালে রিয়াল মাদ্রিদ থেকে, তখন অ্যাসিস্ট কিং টাইটেলটা নিয়ে আসে, এবং তখন আসলেই ওয়ার্ল্ডের প্লে মেকারের মধ্যে অবশ্যই সে এক নম্বরে ছিল, এবং ওয়ার্ল্ডের যদি সেরা খেলোয়াড়ের লিস্ট ধরা হয় ওইটার মধ্যে দেখা যাবে অজিল তখন টপ 5 টপ 6 এর মধ্যে একটা প্লেয়ার। এমন একটা সময়ে সে আর্সেনালে এসে জয়েন করে, যেটা কিনা আমাদের জন্য আনবিলিভেবল ওই সময়ে, যেখানে কিনা আমরা 15-16 মিলিয়নের কোনো ট্রান্সফার করতাম না, সেখানে আমরা অলমোস্ট 42-43 মিলিয়ন দিয়ে অজিলকে নিয়ে আসা, এবং ট্রান্সফারের একদম শেষ দিনে উইদাউট এনি রিউমার বলা চলে। আই গেস তখনকার সময়ের কোন আর্সেনাল ফ্যান ওই নাইটটা বা ডে যে টাইম জোনেই ছিল, ওই সময়টা আই গেস কোন আর্সেনাল ফ্যান ভুলতে পারবে না, যে ওই কয়েকটা ঘন্টা যা গেছে, যে রিউমারটা আসা এবং কয়েক ঘন্টার মধ্যে ওকে হচ্ছে, এটা কি আদৌ কি হয়েছে নাকি এটা শুধুই হয়েছে। সো অজিলের জয়েন করা, সেখান থেকে অজিলের ফার্স্ট সিজনেই আমরা এফএ কাপ জিতি। আমরা ইভেন সিজনটা শুরু করি খুব চমৎকার ভাবে। আমরা জানুয়ারি পর্যন্ত মোটামুটি আমরা টপ অফ দ্য টেবল ছিলাম, তারপর আমরা ফল করি। ইভেন্চুয়ালি আমরা এফএ কাপটা জিতি, এবং আমাদের 9 বছরের যেই ট্রফি ড্র ছিল সেটা শেষ হয়। অজিল ওয়ার্ল্ড কাপ জিতে, ওই সিজনে আমরা এফএ কাপ জিতি। এরপরের সিজন মোটামুটি আমরা চ্যাম্পিয়ন হতে হতে আমরা শেষ পর্যন্ত পারি না, লেস্টার সিটির সাথে আমরা হেরে যাই, আমরা সেকেন্ড হই। এরপরে তো আমাদের আস্তে আস্তে আসলে অধপতনটা শুরু হয়, যে অধপতন এখন মোটামুটি 10-11তে নেমে আসছে। সো অজিল নিয়ে যদি আমরা ইন্ডিভিজুয়াল টিম বাদ দিই, টিমের অ্যাচিভমেন্ট বাদ দিই, হ্যাঁ, অবি তোমার দিয়ে শুরু করি। তুমি অজিলের এই 7টা সিজন 8টা সিজন অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল প্লেয়ার, ঠিক আছে, ওর অ্যাচিভমেন্টটা তুমি আসলে কি দেখো, কিভাবে জাজ করো? আচ্ছা, আমার কাছে মানে আমি তো ওজিলকে স্বাভাবিকভাবে যেভাবে ফলো করতেছি, অনেকদিন ধরে ফলো করতেছি, আমরা আর্সেনাল আসার আগে থেকে, যখন সে রিয়াল মাদ্রিদে গেছে তখনই সে একটা মানে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। তো ওজিলের আমার কাছে মনে হয়েছে কিছু প্লেয়ার থাকে যাদেরকে আপনি যখন একটা ওয়ার্ল্ড ক্লাস টিমে দিবেন, ওয়ার্ল্ড ক্লাস টিমও লাগবে না, ধরেন 4-5টা প্লেয়ার বা অ্যাটলিস্ট 3টা প্লেয়ার খুবই টপ ক্লাস, সাথে একটা মেসুত ওজিল, তাহলে সেই মেসুত ওজিল থেকে আপনি যেটা পাবেন সেটা অনেক মানে অন্য লেভেলের একটা আউটপুট। যেমন আমি বলবো না মেসুত ওজিল আর দি মারিয়া একরকম প্লেয়ার, বাট দি মারিয়া যখন রিয়াল মাদ্রিদে খেলতো, লাস্টের যে স্পেলটা গেছে ওর, হ্যাঁ, মানে সে মানে মানে আনবিলিভেবল খেলা খেলছে তার লাস্টের 2-3 সিজন। যেবার তারা চ্যাম্পিয়ন্স লিগ পাইলো, যেবার তারা মানে রেকর্ড ইয়া করলো আর কি, 10 বার পাইলো। ওজিল আমার কাছে ওরকম প্লেয়ার, এবং আর্সেনালে যখন ওজিল আসছে তখন আসলে আর্সেনালের ওই সেটআপটা ছিল যে তখন কিন্তু আর্সেনাল এত সুন্দর খেলতো যে ওজিলকে ছাইড়া দিল, ওজিলকে মানে মাঠে না নামাইলো, আর্সেনাল ভালো খেলতেছে। সো এরকম একটা ওয়ার্ল্ড ক্লাস সেটআপে আইসা ওজিল
যদিও জিরুট ছিল ঠিক আছে ফাইন, কিন্তু সাপোর্টিং মিডফিল্ড ছিল খুবই ভালো। আপনার রামজে ছিল, উইলশার তখন ফিট আনফিট মিলে খুব ভালো খেলতো, তারপরে ছিল। তো ওজিলের মানে ওই সময় ডেফিনেটলি ওয়ার্ল্ড ক্লাস লেভেলের প্লেয়ার ছিল। তো আস্তে আস্তে অবশ্যই আমরা জানি যে সে ডিক্লাইন করছে। সে ধরেন আপনি যেটা বলেন যে প্রথম 2 সিজন আমি বলবো সে ওয়ার্ল্ড ক্লাস লেভেলে খেলছে, তারপরে 2 সিজন বলবো হি ওয়াজ এ গুড প্লেয়ার, এবং পরের 3 সিজন, লাস্ট সিজন তো সে খেলতেই পারলো না, পরের 2 সিজন সে আসলে বিলো এভারেজ আমার মনে হয়। স্টিল আমি মনে করি সে এমন প্লেয়ার যে আপনি যদি তাকে মানে মানে সে একা টিমকে টেনে নিবে এমন প্লেয়ার কখনোই না। হ্যাঁ, কিন্তু আপনি তাকে একটা ওয়ার্ল্ড ক্লাস টিমে বসান, সে আপনি বুঝবেন না যে সে মানে আসলে কি মানে খারাপ খেলতেছে না, সে আসলে তখন মনে হবে যে খুবই ভালো খেলতেছে। এবং শুধু ওজিল না। হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে যে এটা আনফরচুনেট বলেন অ্যাক্সিডেন্ট বলেন আমরা আসলে ইউজ করতে পারিনি আর কি। মানে যেই সেটআপটা প্রথমে ছিল সেটা নষ্ট হয়ে গেছে। ওয়েঙ্গারের লাস্টের বছরগুলা মানে আরো অনেক প্রেসার ছিল, কোনো কারণে ওয়েঙ্গার ডেলিভার করতে পারতেছিল না, লিগের ফোর্সেস মানে পজিশন হারাচ্ছি। ওদিক থেকে আসলো এমরি। হ্যাঁ, মানে এরপরে আর কি ওজিল মানে, আর ওজিলও এমন প্লেয়ার যে ধরেন মেন্টালি খুব ইয়া থাকে, মানে কিছু প্লেয়ার থাকে যে মাঠের বাইরে খুবই মানে অন্যরকম মানুষ, মাঠের ভিতরে হচ্ছে তাকে আপনাকে মানে অলওয়েজ লিফট আপ করতে হবে। হ্যাঁ, এখন মাটির দিকে তাকায় থাকবে, মানে ওয়েন হি ইজ নট প্লেইং সে লিড দিবে না। তো আপনাকে তখন মানে সে ওই যে বললাম ওয়ার্ল্ড ক্লাস সেটআপ থাকলে, যখন ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে খেলছে তখন তো মাটির দিকে তাকায় থাকার সুযোগ নেই। হ্যাঁ, কিন্তু আর্সেনালে খেলছে দেখছে জিরো। সো মানে তার ওই মানে সে যে কন্টিনিউয়াসলি নিজেকে থ্রাইভ করবে যে না আমি আজকে ভালো খেলিনি কালকে ভালো খেলতে হবে, ওই লেভেলের মোটিভেশনাল সে না। সো আপনার মনে আছে একবার একটা ম্যাচের পরে মার্টেসেগার সাথে লেগে গেছিল। হ্যাঁ, হারছিলাম মনে হয়, মার্টেসেগার বলছিল তুমি ক্লাবের ফ্যানদের দিকে তাকাচ্ছ না কেন। তো এরকম ছোট ছোট ডিটেলস আছে। আমার কাছে মনে হয়েছে যে টপ ক্লাস প্লেয়ার আর্সেনাল যখন আসছে মানে মানে ওয়ার্ল্ড ক্লাস ক্যাম্প, তার থেকে ভালো ক্যাম্প ছিল না। বাট আদার সাইড গুলো ছিল যেটার জন্য সে আর কি ডেলিভার করতে পারেনি, যখন আরো সমস্যা ফেস করছে তখন সে কন্টিনিউ করতে পারেনি আর কি। বিশেষ করে হ্যাঁ, অবির কথা ধরে আসি। ওমর, তোমার কাছে আসি যে অজিলের জি। ভিজুয়াল পারফরমেন্সের মধ্যে যে সবচেয়ে বড় যেই এটা যে আমরা আসলে যেমন যেমন এর আগে আমরা ফাব্রিগাস থেকে দেখছি যে ফাব্রিগাস নিজে পুশ করে একটা টিম, যেমন নিজে আমরা অনেক সময় দেখছি ফাব্রিগাস নিজে টিমটা টাইনা তোলা। ঠিক আছে, ভ্যান পার্সির আমরা দেখছি নিজে একটা সিজন, মোটামুটি বলতে গেলে আমরা ওই এক সিজন ভ্যান পার্সির ঘাড়ে চড়ে আমরা মোটামুটি পার করছি। ঠিক আছে, আমরা আই গেস আমরা আর্সেনাল ফ্যানরা অজিলের কাছ থেকে আসলে এমন কিছু আশা করছিলাম যে ওকে একটা বিগ প্লেয়ার যখন আসবে তখন ওর মধ্যে আসলে ওই লিডারশিপটা থাকবে যে কিনা নিজে বাকি সবাইকে নিয়ে টানা তুলবে। আমরা বোধহয় ওই জিনিসটা অজিলের কাছ থেকে দেখতে পাই নাই অনেক সময়। যে হ্যাঁ, আর্সেনাল যখন ভালো খেলছে তখন অজিল ভালো খেলতেছে এরকম, কিন্তু যে ডেগুলোতে আর্সেনাল একটু খারাপ খেলতেছে, যেমন আমরা অনেকগুলা বড় বড় 5-0 6-0 অনেক কিছু আমরা দেখছি, ওই দিনগুলোতে যেমন অজিলকে কিন্তু এমন হয় না যে আচ্ছা ঠিক আছে সবাই খারাপ খেললো অজিল কিন্তু খুব ভালো খেলছে। অজিলের এই জিনিসটা যে ওর ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে তুমি যদি এই জিনিসটা নিয়ে কথা বলো, বা তোমার তোমার পার্সপেক্টিভ ওভারঅল অজিলের এই আমাদের আর্সেনালের 7-8 সিজনে, অবি তো বললো, তোমার অ্যাঙ্গেল থেকে তুমি যদি বলো কি বলবা? ভাইয়া মানে যেটা হচ্ছে প্রথমে যে কথাটা আপনি বলছেন যে মানে ওর হচ্ছে ইন্ডিভিজুয়ালি যেটা হচ্ছে মানে একটা লিডারশিপ কোয়ালিটি যেটা থাকে, যেটা ফ্যাব্রিগাস বা ভ্যান পার্সি ছিল, যে ওরা হচ্ছে একা ক্লাবকে টেনে নিয়ে গেছে মানে ইন্ডিভিজুয়াল কিছু সিজনে। যদি ভ্যান পার্সির কথা বলি, সম্ভবত 10-11 সিজনে হচ্ছে যে ও হচ্ছে আমাদেরকে ওর লাইফের বেস্ট মানে আউটপুট ওই এক্সট্রা সিজনেই আমাদেরকে দিয়েছে। আর হচ্ছে ফেব্রিগাসের কথা যদি বলি, ক্যাপ্টেন হওয়ার পরে ও অনেক ম্যাচ দেখা গেছে ও একাই হচ্ছে আমাদেরকে ম্যাচ জিতায় গেছে। তো সেই জিনিসটা আসলে সত্যি কথা বলতে ভাইয়া, ভ্যান পার্সি যাওয়ার পর থেকে আমরা কি আদৌ মানে সানচেজ ছাড়া আর কোনো প্লেয়ারের মধ্যে সেটা কি দেখেছি কিনা, আর কোনো প্লেয়ারের মধ্যে কিন্তু আমরা সেটা পাই নাই যে হচ্ছে একাই টিমকে ক্যারি করে নিয়ে গেছে। তো যেই টিমটা হচ্ছে এরপরে আমাদের মানে বিল্ড হইছে সেটা হচ্ছে র্যামজি, উইলশায়ার, ক্যাজোলা বা ওজিলের কম্বিনেশনের সামনে ওয়েলবেক আর জিরুট ছিল, পরবর্তীতে সানচেজ অ্যাড হইছে। এই টিমটাতে আসলে মানে আমি জানি না, যেটা হচ্ছে ওয়েঙ্গারের হয়তো কোনো একটা পার্সপেক্টিভ ছিল যে মানে হয়তো সে চাইছিল ওজিলকে কেন্দ্র করে হচ্ছে যে টিমটাকে বিল্ড করার জন্য, যেটা আসলে কখনো আমরা দেখি নাই হইতে। কিন্তু ওজিলের এখানে রেসপন্সিবিলিটির বিষয়টা আসেই যে ওজিল যেটা আসলে মানে হি অ্যাকচুয়ালি ফেল টু ডু দ্যাট, যে তার সে মানে
ইনফ্লুয়েন্স করা তার আশেপাশের প্লেয়ারদেরকে, বা হচ্ছে যে সে অ্যাটাকটাকে হচ্ছে যখন টিম খারাপ খেলতেছে সে ইন্ডিভিজুয়াল কিছু করে দিয়ে মানে টিমটাকে একটা রেজাল্ট বের করে নিয়ে আসা। আমরা হয়তো দুই একটা ম্যাচ কথা বলতে পারবো যেগুলোতে সে এই ধরনের পারফরমেন্স করছে, মানে হয়তো পুরো সিজন সে করতে পারে নাই। কিন্তু ভাইয়া যেটা বললো, ফাহাদ ভাই যেটা বললো, যে ওজিলের ওই একটা ব্যাপার তো আছেই, যে সে যখন ভালো প্লেয়ারদের সাথে খেলে, তার টিম যখন ভালো খেলে সেও ভালো খেলে, টিম খারাপ খেললে সেও খারাপ খেলে। কিন্তু তাও আমি একটা কথা অ্যাড করব, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে ওজিল যখন দেখা যায় যে তাকে মানে একটু পুশ করতে হয়, বা সে মাঠের নিচে তাকায় থাকে, মাঠের দিকে তাকায় থাকে, সে দৌড়ায় না, বা সে নিজে ডিমোটিভেটেড থাকে খেলার মাঝখানে। তো এটার পিছনে একটা বড় বিষয় হচ্ছে ভাইয়া, এই জিনিসটা তার বডি ল্যাঙ্গুয়েজ হলেও, মানে আমি যদি বলি যে সে যখন খেলাটাকে এনজয় করতেছে বা সে যখন ভালো পারফর্ম করতেছে, তখনও তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু এরকমই থাকে। এমন না যে সে হচ্ছে মানে খারাপ ম্যাচের দিন তার বডি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট থাকে, ব্যাপারটা আমি এটা মানতে পারবো না, কারণ তার সবসময় বডি ল্যাঙ্গুয়েজ এরকমই থাকে। কিন্তু ঘটনা হচ্ছে যখন ওই আমাদের ওজিলের প্রতি এক্সপেকটেশনটা সবসময় অনেক হাই ছিল, কারণ সে যখন আমাদের ক্লাবে আসছে, হি ওয়াজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার ইন ফুটবল। তো এই অবস্থায় আমাদের তার প্রতি যে এক্সপেকটেশন ছিল যে সে হচ্ছে মানে এই ধরনের আমাদেরকে খুব টার্ন করবে যে কোনো সিচুয়েশনে, হচ্ছে যেটা মেসি রোনালদোরা করে সেরকম কিছু একটা আমরা তার কাছ থেকে সবসময় এক্সপেক্ট করতাম। তাই যখন খারাপ খেলতো তখনই তার দিকে আঙ্গুলটা সবচেয়ে বেশি উঠতো। কিন্তু এর মাঝেও দেখা যেত হচ্ছে সে তার কিছু কাজ, যেটা যে চান্স ক্রিয়েট করা, স্ট্রাইকারকে খুঁজে বের করা ডি বক্সের মধ্যে, আমি এমন করে বলতে পারবো না যে এমন কোন ম্যাচে ওজিল খেলছে মানে 70 মিনিটস এর উপরে খেলছে ওজিল দুই একটা চান্স ক্রিয়েট করে দিয়ে যায় নাই। এখন ওজিলের যেটা মেইন জব সেটা হচ্ছে তার চান্স ক্রিয়েট করা, তার হচ্ছে যে টিমে হচ্ছে স্ট্রাইকারের জন্য বা উইঙ্গারদের জন্য স্পেস ক্রিয়েট করা, ডিফেন্ডারদেরকে হচ্ছে ভালনারেবল সিচুয়েশনে ফেলে দেওয়া। এই জিনিসগুলো আমার মনে হয় খারাপ ম্যাচে ওজিল ঠিকই করে গেছে। বাট অ্যাজ এ টিম যখন ফেইল হয়েছে, যখন হচ্ছে ওজিলের দুইটা, যখন চান্স ক্রিয়েশনে হয়তো 3টা চান্সও ক্রিয়েট করছে ম্যাচে, একটা কনভার্ট হয় নাই গোলে, তো সেইটা হয় কি ওই চাপটা এসে যার ঘাড়ে পড়ে সেটা হচ্ছে ওজিল। আমি জানি না যে ব্রিটিশ মিডিয়া কেন, বা আমরা তো একটা এক্সপেকটেশন থাকে সবসময় ওজিলের উপর যে ওজিল কিছু একটা করে দিবে, বাট মিডিয়াও সবসময় ওকে টার্গেট করতো যে যখনই আর্সেনাল পারফর্ম করতে পারতো না তখনই হচ্ছে ওজিলের দিকে আঙুলটা সবার আগে বেশি উঠতো। তো সবকিছু মিলে মানে ও এক্সপেকটেশন অনুযায়ী অনেক কিছু হয়তো করতে পারে নাই, বাট আমি সেটাকে এক্সপেকটেশন না বলে আমি বলবো যে আমরা যেটা ওভার এক্সপেকটেশন ওর কাছে রাখছিলাম সেটাও করতে পারে নাই, মানে ফর লং রান। বাট একটা সিচুয়েশন পর্যন্ত ও হয়তো ডেলিভার করছে, আমি যদি ভুল না করি, ফাহাদ ভাই বললো যে 13-14 সিজনে ও মোটামুটি একটা ভালো লেভেলের সার্ভিস, ওয়ার্ল্ড ক্লাস লেভেলের সার্ভিস দিছে আমাদেরকে। আমরা সম্ভবত 126 দিন লিগে টপও ছিলাম। মানে ও জয়েন করার পরে আমাদের টিমের টোটাল সবকিছুই চেঞ্জ হয়ে গেছিল। পরের সিজনে ও লম্বা প্রায় 4 মাস, অক্টোবর থেকে সম্ভবত আমার যদি ভুল না হয় জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ও এরকম একটা লম্বা সময় ইনজুরিতে ছিল। এরপরে সিজনে কিন্তু ও হাফ সিজনের মধ্যেই 17টা অ্যাসিস্ট করে ফেলছিল। তো এরপরে দেখা গেছে যে জিরুট কি করছে, গোল কিন্তু করতে পারে নাই। এখন এটার চাপ যদি হচ্ছে ভাইয়া যেটা বললো যে থার্ড সিজন থেকে দেখা গেছে ও বিলো এভারেজ পারফরমেন্স করা শুরু করছে, বাট আমি এটার সাথে এগ্রি করবো না। কারণ থার্ড সিজনে কিন্তু অ্যাকচুয়ালি ও সবচেয়ে ভালো সার্ভিসটা থার্ড সিজনেই দিছে। কিন্তু দেখা গেছে ওই হাফ সিজনের পরে টোটাল টিম ফেল করছে, তো ওজিলের পারফরমেন্সটা হচ্ছে যে সেখানে ঢাকা পড়ে গেছে। আর এই আর কি ভাই, এখন এই হিসাবে করতে গেলে হচ্ছে যদি ইন্ডিভিজুয়ালি যদি বলতে চাই যে হ্যাঁ, লিডারশিপ কোয়ালিটি ওজিলের কোনো কালেই ছিল না, কিন্তু ওর যেটা কাজ যেটা ছিল আমার মনে হচ্ছে যে ও সেটা সবসময় করে গেছে। বাট আমরা ওভারঅল টিম পারফরমেন্সের ভিত্তিতে মানে ওর উপর ব্লেমটা সবসময় বেশি গেছে আর কি। ওকে, তো তোমাদের দুইজনের কথার মানে সামারি যদি আমরা ধরি, বেসিক্যালি অজিলের যেই অজিলকে আমরা আসলে তাহলে ভুল জায়গায় ভুল পজিশনে বসানো হয়েছিল আর্সেনাল আসলে নিয়ে এনে। অজিল হয়েছে লাইক একটা জিনিস অ্যাড করি, খুব সম্ভবত ভাইয়া সেকেন্ড সিজনে সম্ভবত ওজিলকে হাফ সিজন আমরা উইংয়েই খেলাইছিলাম, মানে যখন তার পারফরমেন্স খুবই খারাপ হয়েছিল মানে উইংয়ে খেলানোর কারণে, খুব সম্ভবত সেকেন্ড সিজনে, মানে যে সময়টাতে সে সবচেয়ে বেশি ভালো পারফর্ম করছিল। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে অজিল আসলে যে কাজটা, আমার মনে হয় আমরা আর্সেনালে অজিলকে একটা ডিফারেন্ট, আমরা আমাদের ফ্যান হিসেবেও আমরা মনে করি, ম্যানেজমেন্ট থেকেও অজিলকে অ্যাজ এ লিডার দেখার এক্সপেকটেশনটা ছিল, যেটা কিনা আসলে অজিল না। এবং সেইখানে আই গেস আমাদের অজিলের ফেলার বলো বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং বলো, অজিলের আসলে
অজিল হচ্ছে অনেকটা লাইক ওই অর্নামেন্টের মতো, যে তুমি বাকি সব ঠিক রেখে তুমি যখন অর্নামেন্ট পরবা তখন হচ্ছে তোমাকে সুন্দর লাগবে। বাকি তুমি তোমার কাপড় তুমি লুঙ্গি পরে লুঙ্গির সাথে অর্নামেন্ট পরে গুলো তো তোমার আসলে এটা হবে না। এক্স্যাক্টলি ভাই। হচ্ছে লাইক লুঙ্গির মতো ছিল আর কি, যে লুঙ্গি পরে ঘুরতেছি বাকি টিম, কিন্তু অর্নামেন্ট তো কাজ হবে না। সো আই গেস এই জায়গাটাতে আমি কিছুটা আর্সেন ওয়েঙ্গারকে দোষ দিব, কারণ আমরা ডেফিনেটলি এক্সপেক্ট করছিলাম যে অজিল আসার পরে টিমটা বিল্ড আপ হবে অজিলের উপর বেস করে, এবং সানচেজ আসছে, আমরা সানচেজকে আসতে দেখছি, আমরা বলছি ওকে টিম বিল্ড আপ হচ্ছে। এবং সানচেজ আসার পরে সানচেজ, কাজরলা, রামজে, অজিল এই কম্বিনেশন খেলছে, এবং আমরা বলে না যে অনেক সুন্দর ফুটবল, হ্যাঁ কিছু কিছু জায়গায় আমরা খারাপও খেলছি, আমরা অনেক সুন্দর দেখতে পাইছি এই কম্বিনেশনটা থেকে। বাট বলে না ওই যে প্রসেসটা, বিল্ড আপের যে প্রসেসটা, যেটা সবার আগে অ্যাড্রেস করা দরকার ছিল, আগে স্ট্রাইকার প্লাস অজিলের যেই বল, তুমি যে বলছিলে যে হয়তো সারা ম্যাচে দেখা গেছে স্বাভাবিক বড় বড় টিমরা তো একটা ম্যাচে 8টা-10টা চান্স তোমাকে দিবে না, দিবে হয়তো 2-3টা, সেই 2টা বা 3টা জিরো সুন্দর করে কই মারতো আল্লাহ মালিক, ওগুলা দিয়ে মোটামুটি শেষ হয়ে যেত। সো আই গেস এই জায়গাটাতে হ্যাঁ অজিলও নিজেকে, আমি এটাও বলবো যে অজিল একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের নিজের গ্রোথটা সব সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে করার একটা ইয়া থাকে, যে হ্যাঁ হয়তো এতদিন একটা লিডারশিপ রোলে বা আমি লিডার হিসেবে ছিলাম না, বাট এইখানে কিন্তু আমি লিডার, এখানে কিন্তু আমাকে নিজেকে একটু ইম্প্রোভাইজ করতে হবে, নিজের মধ্যে জিনিসগুলা নিয়ে আসতে হবে, যে হ্যাঁ আমি একটু ভোকাল হই, আমি নিজে থেকে কিছু করি। আই গেস অজিল নিজেও এই জিনিসটা কখনো ট্রাই করে নাই, যেটা আমার পার্সোনাল কমপ্লেইন থাকবে, যে হ্যাঁ তুমি যে রিয়াল মাদ্রিদে যাই করছো বা যেখানে যাই করছো, তুমি এখানে একটা তোমাকে আনা হয়েছে না মধ্যমণি হিসেবে একটা টিমের, সো তুমি এই অপরচুনিটিটা কেন নিবা না? সো আই গেস এই জায়গাটাতে আমি বলবো যে অজিলের একটাই আছে। আসি ধরো অজিলের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স নিয়ে তো কথা মোটামুটি বললাম, যে আমাদের ক্লাবের যেই ওভারঅল চেঞ্জ, ধরো গত 4-5 বছরে আর্সেন ওয়েঙ্গারের শেষ থেকে শুরু করে উনাই এমরি প্লাস কি বলে আমাদের মিকেল আর্টেটা, এই যে সময়টাতে অজিলের স্বাভাবিক ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কিছুটা পড়ছে। আমরা ইভেন আর্সেন ওয়েঙ্গারের সময় দেখছি অজিলকে অ্যাওয়ে ম্যাচে ওর পিঠ ব্যথা অমুক তমুক বলে তারে টিম থেকে বাইরে রাখা হয়েছে, ঠিক আছে, সে অ্যাভেলেবল ছিল না। ও আসলে এই চেঞ্জ গুলার সাথে নিজেকে অ্যাডাপ্ট করা, এই জায়গাটাতে এই জিনিসগুলো তোমরা কেমন দেখো, যে ও আসলে এই জায়গাগুলোতে কেন বারবার ফেল করছে? ইভেন আর্সেন ওয়েঙ্গার আমলে যে কিনা ওরে সবসময় প্রোটেক্ট করে গেছে, আর্সেন ওয়েঙ্গার সবসময় তারা প্রোটেক্ট করে গেছে তার যে কোনো ইয়াতে, ইভেন ওই সময়টাতেও সে ফেল করছে। এই জিনিসগুলো তোমরা আসলে কেমনে দেখো? অভিজ্ঞতা শুরু করি। আচ্ছা, তো প্রথমে আমার মানে আগের একটা কমেন্ট করি, যে আমি ধরেন ওজিল যে তৃতীয় বছর থেকে ডিক্লাইন করছে, এটা আসলে আমার ভুল হয়েছে। আমি ওই 15-16 যেই সিজনে সে টপ অ্যাসিস্ট ছিল, ওইটাই আসলে সেকেন্ড সিজন বলতেছিলাম আর কি। যাই হোক, মানে খেলার ট্র্যাক থাকে না। আচ্ছা যাই হোক, তো ওজিলের যেই মানে অফ দ্য ফিল্ড যে মানে ফল করলো, এটা ব্যাখ্যা দেওয়া খুবই ডিফিকাল্ট, বুঝছেন। ও মানে টু সাম এক্সটেন্ট আমি বলবো যে, যদিও আমি ওজিলের অনেক বড় ফ্যান, ওকে পছন্দ করি, বাট টু সাম এক্সটেন্ট এখানে ওর অনেক রেসপন্সিবিলিটি আছে। এবং ও মানে বিশেষ করে আপনার হচ্ছে ধরেন প্লেয়ার সারা জীবন, মানে আপনি 20 বছর 22 বছর পর্যন্ত আপনি একটা ট্যালেন্ট, তার মানে না যে আপনি ওই ট্যালেন্ট দিয়ে 25-26 বছর পর্যন্ত চলতে পারবেন। আপনাকে কন্টিনিউয়াসলি ইভলভ করতে হবে। আপনি ইভেন মেসি, রোনাল্ডো ওরা যখন ক্যারিয়ার শুরু করছে, ওরা যাচ্ছিল মানে, আর এখন যা খেলে মানে অনেক ডিফারেন্ট। হ্যাঁ, রোনাল্ডো আগে খালি দৌড়াইতো, এখন সে বুঝে যে আমার হচ্ছে এখন দৌড়াইলে হবে না, এখন সে ওয়াইজলি খেলে। সেম গোজ ফর মেসি। মেসি এখন ফ্রি কিকে অনেক গোল দেয়, আগে ফ্রি কিকে কিছু দিতে পারতো না আপনার তার 25-26 বছর পর্যন্ত। মানে সে বলতে চাচ্ছি যে তারা তাদের উইকনেস নিয়ে কাজ করে। তো ওজিলের কিন্তু উইকনেস সিগনিফিকেন্ট। ওজিল মানে, এবং স্বাভাবিক সে প্রিমিয়ার লিগে খেলতেছে, প্রিমিয়ার লিগের মানে এক একটা টিম যেভাবে স্টাডি করে, প্রত্যেকটা টিমের হচ্ছে আপনার 10টা-12টা অল্টারনেট অ্যাপ্রোচ আছে একটা ম্যাচ খেলার, যে আমরা আজকে আর্সেনালের সাথে খেলতেছি, আজকে এইভাবে খেলবো, আজকে ম্যানের সাথে খেলছি এইভাবে খেলবো। আপনি বলতে পারবেন না যে একটা টিম একদম খেলবি, অ্যাটাকিং খেলবি বা ডিফেন্স করবি, এভাবে বলা যায় না। সো এর উচিত ছিল উইথ টাইম ইভলভ করা। যদিও আপনার প্রশ্নটা হচ্ছে মানে মাঠের ইনসিডেন্ট রিলেটেড, বাট ওজিলের ক্ষেত্রে সবকিছু কানেক্টেড। যেটা বললাম যে ও লিডার না, এটা আমরা সবাই জানি, এখানে তিনজনই এগ্রি করবো। সে এমনই এজ এ হিউম্যান বিং, সে এরকম, সে মানে ধরেন 90 মিনিটের মধ্যে 5 মিনিট
সে ইয়ে করবে, বা আর একটু বাড়ায় বললো 20 মিনিট সে ইয়ে করবে, মানে অ্যাক্টিভ থাকবে, বাকি টাইমে সে একটু অন্যরকম ফেজে থাকে। সো এটা ওজিলের সাথে সবকিছু কানেক্টেড। আমার কাছে মনে হয়েছে যে ও নিজেকে ইভলভ করেনি, বুঝছেন? 25 থেকে 30 বছর ওর যে টাইমটা একটা প্লেয়ারের পিক, ওই টাইমেও সে ধরেন প্রেস করলেই বল দিয়ে দিবে, বা সে মানে আমরা জানি যে সে কি করবে, বলটা পাইলে ঠিক আছে, সে তার পাসিং খুবই অ্যাকুরেট, সে 100টা পাস দিলে 99টা এক জায়গায় যাবে, দ্যাটস ফাইন, এবং এটা মানে আনবিলিভেবল। কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে আপনার উইকনেস নিয়ে কাজ করতে হবে। সেই উইকনেস যদি হয় অ্যাটিটিউড, ওকে অ্যাটিটিউড আপনাকে ঠিক করতে হবে। আপনি বললেই হবে না যে আমি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার কিন্তু আমি আমার উইকনেস দেখবো না, আমি আমার স্ট্রেংথ দিয়ে যাব সারা জীবনের জন্য, এটা হয় না। ফুটবল তো ইভলভ হচ্ছে। 10 বছর আগের একটা প্লেয়ার মানে এই অ্যাট্রিবিউট দিয়ে ওয়ার্ল্ড ক্লাস থাকতো, আজকে সেই অ্যাট্রিবিউটে হয়তো দাম নেই, এরকম হয়, অনেক ইভলভ হয়। আমার কাছে মনে হচ্ছে ও ওর উইকনেস গুলো নিয়ে কাজ করেনি। ওর যেরকম একটা স্ট্রং পিআর পার্সোনালিটি, মানে ও একটা মানে সোশ্যাল মিডিয়াতে খুবই বড় একটা ইনফ্লুয়েন্সার। তার আমি স্ট্যাট দেখতেছিলাম, তার 83 মিলিয়ন ফলোয়ার আছে সব সোশ্যাল মিডিয়া মিলে। আর্সেনালের ক্লাবের থেকে 14 মিলিয়ন তার বেশি ফলোয়ার। সো সে একটা বিশাল নেম, বুঝছেন? এটা আমরা যতই তার স্যালারিকে ব্লেম দিই, সে স্যালারি আর্ন করে নিছে, এই স্যালারি অন্য কেউ চাইলে তো পাইতো না। সবকিছু ঠিক আছে, কিন্তু আমি এক্সপেক্ট করব তার যে পিআর পার্সোনালিটি, এই পার্সোনালিটির সাথে যায় না যে সে ধরেন গেম খেলা পিঠ ব্যথা করে ফেলবে। আমি জানি না এটা ট্রু না ফলস, বাট 5% যদি ট্রু হয়, দিস ইজ মানে ব্যাড একটা প্লেয়ারের জন্য। আর এটা ঠিক যে আর্সেনালেরও ব্লেম আছে। আর্সেনালে আমি গ্রুপে পোস্ট দিছিলাম একদিন যে আমরা ফ্যান তো কিছুই না, বাংলাদেশের ফ্যান, বাট ওভারঅল গ্লোবাল ফ্যানরাই এরকম। শুধু বাংলাদেশের ফ্যানরা চিল্লাপাল্লা করে, গ্লোবাল ফ্যানরাই এরকম। তারা ধরেন একটা প্লেয়ার খারাপ খেললে তাকে নিয়ে যা শুরু করে, মানে প্লেয়ারটা আর কোনো অস্তিত্ব থাকে না। মানে এই যে দেখতেছেন আমরা একটা প্লেয়ার বেচতে পারি না, এটার পিছনে কিন্তু সব দোষ নেগোসিয়েটর দিলে হবে না। পুরো ক্লাবের স্ট্যাটাস ইয়াটাই এরকম, অ্যাপ্রোচটাই এরকম যে একটা প্লেয়ার খারাপ মানে সে প্রতিদিন গালি খাবে, আর ভালো মানে সে একদম রাজা। মাঝামাঝি খুব কম আছে আর্সেনালে, বুঝছেন? তো এই অ্যাটিটিউডটা থেকে আমাদের বাইরে আসতে হবে। ওজিল ধরেন একটা ম্যাচ খারাপ খেললো, মেনের সাথে ধরেন হারলাম, সবাই বলবে তখন ওজিল 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 ওজিল, কিন্তু ওই যে ইয়া যেটা বললো, ওমের যেটা বললো, ওজিল এরকমই খেলছে। যেদিন হচ্ছে 19টা অ্যাসিস্ট দিছে যেই বছর, এরকমই খেলছে। এটা মাইনে নিতে হবে। সো এখানে আমার এক্সপ্লেনেশন হচ্ছে দুই সাইডই ইনভলভ, দুই সাইডেরই ফল্ট আছে। আমরা অনেক সময় ওজিল ফ্যান যারা আছি তারা ওভারলুক করি যে ওজিলের কোনো ফল্ট নেই, ওজিলের ফল্ট আছে। যেটা বললাম যে এই যে পিক টাইমটা, যেই টাইমটা সে তার মানে কন্ট্রাক্টটা রিনিউ হয়েছে, ওই টাইমটা আমরা এক্সপেক্ট করছিলাম যে ওজিল হবে একদম, মানে আর চিন্তা করা লাগবে না। আমার মনে আছে আপনি একটা পোস্ট দিয়েছিলেন যখন কন্ট্রাক্ট নিয়ে আমরা কথা বলতেছিলাম, চলে যাবে কনফার্ম, তখন আপনি একটা পোস্ট দিয়েছিলেন যে এটেনিকো ওজিলকে রাখতে হবে। আসলে তখন আমরা এমন একটা অবস্থা ছিলাম যে মনে হয়েছিল যে ওজিলকে রাখা মানেই ক্লাব বাই, আর নেক্সট 3 ইয়ার আমরা এটার উপরে অ্যাড করবো। বাট এরপরে যেভাবে লেট ডাউন হয়েছে, এটা খুবই আনফরচুনেট। এবং এই আর্টেটা আসার পরে একবার দেখলাম যে সে জুম নাকি ওই যে আপনার টিম মিটিং হইতো অনলাইনে, টিম মিটিং অ্যাটেন্ড করেনি, সে নাকি গুলাগে পার্টিসিপেট করতেছিল অনলাইন গেমিং ইয়াতে। ঠিক আছে, হইতে পারে গুজব, এগুলো হইতে পারে রিমার, আমরা জানবো না। ওজিল ক্লাব ছাড়ার আগ পর্যন্ত পুরোটা জানা যাবে না যে আসলে কি। ওজিল হয়তো কিছু স্টেটমেন্ট আছে, বাট এইসব স্টেটমেন্টটা তো হার্শ, বুঝছেন? এগুলো 5% ট্রু হইলেও আপনার মানে কষ্ট লাগবে একটা প্লেয়ার। এবং ওজিল কিন্তু হিউজ ইনফ্লুয়েন্স ক্লাবে, মানে শুধু ফ্যান বেজের উপরেই না, একটা ক্লাবে ওকে অনেকে ফলো করে। এই যে রিসেন্টলি আমাদের যে ইয়া হইলো, মানে মানে আর্গুয়েবলি আমাদের একটা মেল ডাউন হয়েছে ড্রেসিং রুমে, রাইট? যে আমরা মানে বুঝতেছি যে আর্টেটার প্রথম 10 ম্যাচ 15 ম্যাচ প্রথম সিজন যা দেখছি, যেভাবে প্রেস করছে টিম, সেভাবে আর খেলতেছে না টিম। এক গোলে খায় গেলে খেলাটা মনে হচ্ছে ছেড়ে দিছি, বা ওইভাবে আমরা মানে খুবই মনোটোনাস ভাবে খেলতেছি। এটার পিছনেও কিন্তু একটা ড্রেসিং রুমের কোলাপস করার পিছনে ওজিলের ইয়ে আছে, মানে ওজিলের দোষ না, মানে ওজিলকে যেভাবে আমরা ট্রিট করছি, বা ওজিল যেভাবে আপনার মানে পুরো ইনসিডেন্টটা যেভাবে আগাইছে, এটারও ইনফ্লুয়েন্স আছে। অনেক ইয়াং প্লেয়ার অনেকে আছে যে দেখতেছে যে আমার সিনিয়র মোস্ট প্লেয়ার সবচেয়ে বেশি আয় করে, সে মানে খেলতেছি না, সিজন একটা স্কোয়াড থেকে নাই, হ্যাঁ, একটা সিজনের জন্য। সো এটা আমার কাছে মনে হচ্ছে শুধু ওজিলকে ক্ষতি করছে তা না, এটা আর্সেনালকে অনেক ক্ষতি করছে, এবং হয়তো রিকভার করবো আস্তে আস্তে। এখন আমার একটু গ্যাট করার আছে যে তুমি আরো বলতে পারবা, এটার কোনো ক্লিয়ার অ্যান্সার নাই আসলে ভাই, বুঝছেন? না না না, তুমি খুব ভালো, মানে আমিও বলতেছিলাম যে আসলে আমারও কমপ্লেন এটা যে অজিল ইভলভ করে নাই টাইমের সাথে বা ফুটবলের সাথে। ওর যে ট্যালেন্ট বা ওর যে ফুটবল ব্রেন, ঠিক আছে, ওর জন্য ইভলভ করাটা কিন্তু আই গেস বলো না যে ট্যালেন্টেড মানুষের জন্য আসলে চেঞ্জ হওয়াটা খুব একটা কঠিন কিছু না। ও চাইলেই
ইভলভ হওয়াটা কিন্তু ইয়ে না, ওর ব্যাপারটা ছিল এরকম আর কি, যে আমি আমার আছে না যে ছোটবেলায় এরকম করে করে আসছি, আমি আজীবন এমনিই থাকবো, ঠিক আছে, তোমরা চেঞ্জ হও, আমি চেঞ্জ হবো না, ওটা অনেকটা মাঝে মধ্যে এমন মনে হইতো আর কি। বাট এটা আমরা জন্য আমি বলতাম যে অজিলের সেকেন্ড কন্ট্রাক্ট, যেটা বড় কন্ট্রাক্ট, আমাদের সবার এক্সপেকটেশন ছিল যে অজিল এখন স্বাভাবিক এত প্রথম তিনটা সিজন সে আর্সেনালে আসছে, অ্যাডজাস্ট হয়েছে, এখন সে মোটামুটি আমাদের একটা সানচেজ যাওয়ার পরে তখন সে বলা চলে আমাদের একমাত্র ইয়ে ছিল যে কিনা লিডার হওয়ার মতো ওই সময়টাতে। আমরা এক্সপেক্ট করছিলাম যে ও তখন ক্লাবের ক্যাপ্টেন হবে, হয়তো ক্লাবটাকে সে সামনে তার উপর বেস করে আমরা ক্লাব ইয়ে করবো, বাট যেটা হয় নাই। সো ওমর, তোমার কাছেও সেম নিয়ে আসি যে অজিলারি যে ইভলভ না হওয়ার, ইভেন ম্যানেজমেন্টের সাথে, ধরো আর্সেন ওয়েঙ্গার চলে গেল, উনাই এমরি আসলো, স্বাভাবিক একটা নতুন ম্যানেজার, নতুন স্টাইলের খেলা, ওইখানে আমরা দেখলাম এবং তো আসলে উনাই এমরির সাথে ওর তো শুরুতে তখন এইসব সোশ্যাল মিডিয়া ইস্যু ছিল না, বাট উনাই এমরি এসে কিন্তু প্রথম কয়েক ম্যাচ পরে কিন্তু ওজিলের বসায় দেয়, ঠিক আছে, পরে আবার যদিও ব্যাক, যেহেতু ওর পারফরমেন্স আর ভালো হোল্ড করতে পারছিল না, এই যে অ্যাডজাস্ট করা ম্যানেজারের সাথে, যে হ্যাঁ আমি এখন যে ম্যানেজারের সাথে খেলতেছি সেই যেমন করে খেলতে চায়, বা সে যদি আমাকে একটু বেশি কিছু দিতে বলে সেটা না দিতে পারার যে ইয়েটা, এবং এই কমপ্লেন শুধু ওর না, লুয়েনবার্গ যে 2-3 ম্যাচের জন্য আসলে লুয়েনবার্গ সেম কমপ্লেন করে গেছে যে অজিলের ক্ষেত্রে। এই জিনিসগুলা, এটা তোমার কি মনে হয়, এটার কারণ কি? হ্যাঁ ভাই, প্রথমে ইন্ডিভিজুয়াল ওর ইমপ্রুভমেন্ট নিয়েই বলি, সেটা হচ্ছে ও ডেভেলপ করে নাই। যে ওর লম্বা যখন 13-14 সিজনে আসার পরের একটা দুটো সিজনও ভালো খেলার পরে দেখা গেছে ও যে লেভেলে ছিল ওই লেভেলেই সে আসলে পারফরমেন্স দিয়ে গেছে, কখনো আসলে নিজেকে ইমপ্রুভ করার টেন্ডেন্সিও আসলে খুব বেশি কিন্তু চোখে পড়ে নাই। আমি যদি বলি মানে অভিনয় যেটা বললো যে ও যদি ওকে অনেক বেশি প্রেস করা হয়তো বল লুজ করতো, এই জিনিসটা আমি একটু বলবো যে ভাই এটা ঠিক না, ওকে প্রেস করলে বল লুজ করতো না, বাট ওর যেটা প্রবলেম ছিল সে কোনোদিনও এরিয়ালে বল জিততো না। সে কখনো জীবনে সে সদ ইচ্ছায় কোনো প্লেয়ারের ট্যাকেল করে নাই, সে নিজে কোনোদিন একটা মানে প্রেস করে দৌড়ায় একটা প্লেয়ারকে ধরার ট্রাই করছে। ইভেন ডি বক্সে আমরা তার জন্য অনেক গোল খাইছি, মানে সে ডি বক্সে দাঁড়ায় আছে, তার সামনে প্লেয়ার শট নিছে, সে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, এই ধরনের অনেক ঘটনা আছে। তো এই বিষয়গুলো ভাইয়া এগুলা কিন্তু সে সবসময় করে আসছে। সেগুলো মানে যদি বলি সে রিয়ালে থেকে সে তো ইভেন সে মরিনহোর আন্ডারেও খেলছে, তো মরিনহো থেকে শুরু করে ওয়েঙ্গার পর্যন্ত তারা তাকে এভাবেই দেখে আসছে। এখন ভাই এই জিনিসটা আসলে একটা প্লেয়ারকে এখানে পুশ করার ব্যাপারটা, এই জিনিসটা আসলে দায়িত্বটা কার উপর বর্তায়, মানে ম্যানেজারের উপরে বর্তায় হয়তো। মানে অবশ্যই আমার আমার পয়েন্টটা হচ্ছে ওয়েঙ্গার কি আদৌ মানে ওজিলকে সেই পুশ করছে কিনা, যে ওজিলকে সে এই জায়গাগুলোতে কতটা মানে পুশ করছে। যে ওজিল কিন্তু একইভাবে মানে সে অনেকটা ওই যে মানে আমি জানি না, এটা একবার শুনছিলাম কথাটা, এটা ওয়েঙ্গার বলছে কিনা, মানে ওজিল হচ্ছে হানিমুন পিরিয়ডে আছে, মানে সে লন্ডনে আসার পর থেকে। তো বিষয়টা হচ্ছে এইভাবেই সে মানে অনেকটা হানিমুন মুডেই ছিল, মানে সে আসছে যেন সে মানে মজা করে খেলতো। মানে ডেভেলপমেন্টের কথা যদি বলি, তার একটা ডেভেলপমেন্ট আমার চোখে পড়ছে, সেটা তার ফার্স্ট সিজনের পর সেকেন্ড সিজন শুরু হওয়ার আগে সে ফিজিক্যালি নিজের একটু স্ট্রং করছে, মানে সে একটু মাসেল টাসেল গ্রো করছিল। এটা হচ্ছে যতটুকু মনে পড়ে এতটুকুই ছিল তার মানে নিজেকে একটু মানে প্রিমিয়ার লিগের সাথে ম্যাচ করার জন্য তার চেষ্টা। এছাড়া যে তার যে উইকনেস গুলো আছে সেগুলো নিয়ে আর্মের মধ্যে হ্যাঁ ট্যাটু লাগাইছিল, হ্যাঁ। আর হচ্ছে ভাই একটু পায়টা একটু মাসেল বাড়াইছিল, এটুকু মনে আছে। এর বাইরে সে কখনোই তার উইকনেস নিয়ে সে জীবনে কোনোদিন কোনো কাজ সে করছে কিনা। এখন এই কথাটা ভাই শুধু যদি ওজিলের জন্য বলি, ভাই সমস্ত টাইমটা ওজিলের জন্য যদি বলি, ভাই ওজিল ছাড়াও আমি যদি বলি এই পয়েন্টটা কিন্তু অন্যান্য প্লেয়ারদের ক্ষেত্রেও যদি দেখি, জিরুডের যে প্রবলেম গুলা ছিল, যেমন সে হচ্ছে যে সে বল পাইলে খোরাইতো, তারপর হচ্ছে যে সে উল্টাপাল্টা শট করতো। এরপরে হচ্ছে যদি আমি ক্যাজুয়ালার কথা বলি, সান্তি ক্যাজুয়ালা যেটা করতো, সে হচ্ছে ডিবক্সে ঢুকলে হচ্ছে সে খুব তাড়াহুড়া করে শট করতো, মানে পুরো মাঠ সে অস্থির খেলতো, ডিবক্সে ঢুকলে কেমন তার কি হয়ে যেত। র্যামজির কথা, উইলশারের কথা যদি বলি, তার ফিটনেস নিয়ে ইস্যু ছিল। ভাই প্রত্যেকটা প্লেয়ারই কিছু না কিছু ব্যাপার ছিল, যেগুলা উইঙ্গার আমলে আমার কাছে মানে মনে হয়েছে, আমি তো আর জানি না ভিতরে কি হচ্ছে। উইঙ্গার কখনো এই প্লেয়ার গুলারে কখনো পুশ করে নাই, যে মানে যেটা হচ্ছে ওই সিমিওনি বা মরিনহোরা যেটা করে, যেটা হচ্ছে প্লেয়ারের হচ্ছে যে মানে মাইক দেওয়ার মতো ব্যাপার আর কি, যে বেড়ে ঠিক করার বিষয়টা, সেটা কখনো উইঙ্গার অলওয়েজ মানে একটা জেন্টলম্যান প্লে রোল করছে, মানে প্লেয়ারদের ক্রিয়েটিভিটির স্বাধীনতা দিয়ে গেছে। তো
ওজিলও খুব কমফোর্টেবল ফিল করতো। আর তার কন্ট্রাক্ট সাইন করা বা তার আর্সেনালে স্টে করার পিছনে এটাও একটা অনেক বড় কারণ ছিল যে সে এখানে আসলে কোনো প্রেসার ফিল করতো না। তো এখানে তার কারো পুশ করার কেউ কিছু ছিল না। সে এভাবেই নিজের তার ডেভেলপ করার আসলে আমার মনে হয় না সে কখনো আর্চটা ফিল করছে, কখনো তার আসলে সেই ধরনের কোনো সে কখনো সে হিটটাই ফিল করে না। আরেকটা বিষয় হচ্ছে ওজিলকে চ্যালেঞ্জ করার মতো কোনো প্লেয়ারও আসলে টিমে ছিল না, যে ওজিলের পজিশনটা নিয়ে হচ্ছে ওজিলকে একটু একটা জিনিস আমার এখনো মনে আছে, সম্ভবত 14-15 সিজনের সময় গ্রুপে এটা নিয়ে একটা কথা হয়েছিল, আমিও বলতেছি কথাটা, যে একটা জিনিস হইতে পারতো, সেটা হচ্ছে সান্তি কাজোরলা আর ওজিলের মধ্যে হচ্ছে যে ক্যাম্প পজিশনটা নিয়ে যদি একটা ফাইট ক্রিয়েট করা যেত, দেখা যেত হচ্ছে যে দুইটা প্লেয়ারই হচ্ছে ইমপ্রুভ করতো, যেটা কিন্তু উইলশিয়ার আর র‍্যামজির ক্ষেত্রে হয়েছিল। র‍্যামজি জানতো যে উইলশিয়ার টিমে আসলে কিন্তু সে জায়গা হারাবে। র‍্যামজি কিন্তু নিজেকে ডেভেলপ করছে, র‍্যামজি নিজের হচ্ছে যে ইমপ্রুভ করছে, এবং হচ্ছে যে আসলে আমরা দেখছি র‍্যামজি শিট থেকে হচ্ছে যে ওয়ার্ল্ড ক্লাস পর্যন্ত চলে আসছিল উইদিন ওয়ান সিজন। ইভেন হচ্ছে ওই 13-14 সিজনের আগেও র‍্যামজি হচ্ছে কি পরিমাণ হরিবল পারফরমেন্স দিত, কারণ সে জানতো উইলশিয়ার আসলে তার জায়গা নাই, সে নিজেরে কিন্তু পুশ করছে। এই জিনিসটা হচ্ছে কখনোই ওজিলে ছিল না, ওজিলে কেউ কখনো চ্যালেঞ্জ করে নাই। আর আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, যেটা বলতেছেন ম্যানেজারের সাথে নিজেকে হচ্ছে মানায় নেওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যদি বলি যে ওজিল ওয়ার্ল্ডের টপ 3টা ম্যানেজার আন্ডারে কিন্তু কন্টিনিউয়াসলি খেলে গেছে। মানে আমি যদি বলি জকিম লো, মরিনহো, ওয়েঙ্গার। তো মরিনহো ইভেন হচ্ছে কাকাকে সে হচ্ছে যে ইয়া করে দিয়ে কাকার ক্যারিয়ারটাই নষ্ট করে দিচ্ছে ওজিলকে সুযোগ দিতে গিয়ে। ওজিলকে সে কিন্তু কখনোই ড্রপ করে নাই। সে মরিনহো 3 সিজন ছিল, 3 সিজনই হচ্ছে ওজিল রিয়াল মাদ্রিদের রেগুলার স্টার্টার ছিল। আর জার্মানির কথা তো নাই বললাম, জার্মানিতে ও হচ্ছে যে মোটামুটি কি প্লেয়ার ছিল, ওয়েঙ্গার ওকে জিনিসটা দিয়ে গেছে। তো 3টা টপ ম্যানেজারের সাথে ওজিলের কখনো প্রবলেম হয় নাই, তারা ওজিলকে বুঝতো, ওজিলকে ইউজ করতে জানতো। এখন একটা বিষয় হচ্ছে ভাইয়া, ধরেন আমি মেসিরে যদি বলি যে তুমি এসে প্রেস করো, তুমি হচ্ছে যে তুমি যদি লেফট ব্যাকরে তুমি করো, প্রেস করো, তারা হচ্ছে ধরো। এখন এটা যদি কোনো কোচ এসে মেসিকে বলে, সেটা আসলে আমার কাছে এটা আসলে জাজমেন্টাল হয় না। আমার কথা হচ্ছে যার যেটা স্ট্রেংথ তাকে সেই স্বাধীনতাটা দেওয়া উচিত। এখন যে হইছে যখন হচ্ছে যে কোকোলিন বা হচ্ছে যে ওই আমাদের ডিএমএ হচ্ছে যে একটা ফ্লামিনি জুটি খেলতো, ওজিলকে কিন্তু হচ্ছে যে নিচে ডিউটিটা করার জন্য এতটা প্রেসার হইতো না। আর একটা বিষয় হচ্ছে র‍্যামজি যেটা করতো, সেটা হচ্ছে ও বক্স টু বক্স খেলতো খুব ফাস্ট, হচ্ছে যে আবার ডিফেন্সে চলে যাইতো, যার কারণে ওজিলের কখনো আসলে ডিফেন্সিভ ডিউটি নিয়ে কখনো প্যারা খাইতে হয়নি। যে জিনিসটা হইছে এমরির আশা থেকে, স্পেশালি আমি যদি বলি যে ঢাকা আসার পর থেকে, যে ওরে ডিএম হিসেবে কিনে নিয়ে আসছে, কিন্তু দেখা গেছে হচ্ছে ও আসলে কখনোই প্রপার ডিএম ছিল না। ও অনেকটা ডিপ লাইন প্লে মেকার টাইপেরই প্লেয়ার ছিল। ওর সে কোনো ফাস্টও ছিল না, আর ওজিলকে কভার করার মতো অ্যাবিলিটিও তার ছিল না। তো এই জিনিসগুলা আসার কারণে টিমের যে কেমিস্ট্রিটা বা হচ্ছে টিমের যেই ওজিলকে কভার করতো যারা, বা ওজিলের যেগুলো হচ্ছে যেভাবে ওজিলকে ব্যাকআপ করা যেত, সেই জিনিসগুলো কিন্তু আর হচ্ছিল না, যার কারণে ওজিল এক্সপোজ হওয়া শুরু হয়েছে। আর এমিরির প্লেইং স্টাইলে সে যেটা করে, সেটা হচ্ছে সে যেটা করতো, সে খুব উইং বেস খেলাইতো। আমার যতটুকু মনে আছে, সে যেটা করতো হচ্ছে ওই সেন্টার মিডফিল্ডারকে হচ্ছে ইয়ার সাথে, ওই উইঙ্গারের সাথে 1-2 খেলা, লেফট ব্যাককে হচ্ছে যে পুশ করতো হচ্ছে যে উইং এ গিয়ে ক্রস করার জন্য। এই জিনিসগুলো সেই ধরনের কিছু খেলা খেলানোর চেষ্টা করতো, যার কারণে সে অটোমেটিকলি হচ্ছে ওজিলকে ড্রপ করার তার প্রয়োজন হয়ে গেছিল, কারণ তার আসলে টিমের মধ্যে ক্যামের কোনো দরকার ছিল না। তো পরে কি হয়েছে ওজিলের সাথে, তার বিষয়গুলো আসলে ইন্টারনালি কি হয়েছে তো জানি না, বাট আমি এটা মানবো না যে ওজিল ম্যানেজারের সাথে সে কোপ আপ করতে পারে না, বা ম্যানেজারের সাথে তার কোনো প্রবলেম হয়। কারণ আর্টেটা কিন্তু এসেই হচ্ছে টান ওজিলকে খেলাই গেছে, চায়না ইস্যুর আগ পর্যন্ত কিন্তু ওজিলকে সে কখনোই ড্রপ করে না, এবং ওজিল কিন্তু আর্টেনার জন্য উইলিংলি সে সারা জীবন যে কাজটা করে নাই, প্রেস করা, সেটাও সে করছে। আমার যদি ভুল না হয়, চেলসি না ম্যানিউ ম্যাচের মধ্যে আমি ওজিলকে যে পরিমাণ প্রেস করতে দেখছি, এটা আমি পুরো 10 বছর ওজিলকে কোনো ম্যাচে করতে দেখি নাই। সে আর্টেটা সম্ভবত সেকেন্ড বা থার্ড ম্যাচ ছিল সেটা। তো আর্টেটা কেন ওকে এখন ড্রপ করছে, বা আর্টেটার সাথে আদৌ ওজিলের কোনো সমস্যা আছে কিনা, এটা আসলে তো জানি না, বাট আমার কাছে বাইরে থেকে যেটা মনে হয়, তো আর্টেটার সাথে ওর পার্সোনাল কোনো প্রবলেম থাকার কথা না, কারণ ট্রেনিং এ তাদেরকে খুব ন্যাচারালি বিহেভ করতে দেখা যায়। আর উনাই এমরির ইস্যুটা ছিল তার প্লেইং স্টাইল, বা এখানে একটা ইস্যু থাকতে পারে, কিন্তু আর্টেটার সাথে বিষয়টা আমার মনে হয় না এটা ওজিলের কোনো দোষ আছে। ওকে, হ্যাঁ, এখন একটা রিভার্স টাইপের কোশ্চেন করি। এতক্ষণ তো ওজিল আর্সেনালকে কি করছে সেটা নিয়ে, আসলে তোমাদের যদি বলি যে হাউ মাচ আর্সেনাল ফেইল্ড ওজিল, আর্সেনাল অ্যাজ এ ক্লাব, বিগ টাইম ভাই, বিগ ঠিক টাইম, আছে, হাউ মাচ বিগ আর্সেনাল ফেইল্ড ওজিল টু, না যে একটা প্লেয়ার বা
ওরে নট অনলি ওরে, যেমন আমার কাছে যদি আমার একটা ট্রেজার থাকে, আমি ট্রেজারটা আসলে ইউজ কতটুকু ইউজ করতে পারছে অজিলকে, আসলে যদি এটা বলি ওভারঅল। এটা তোমাদের অ্যান্সার কি বলো? কি বলো আমি বলবো ভাই। আচ্ছা, আমার ওই যে ওমর যেটা বললো বিগ টাইম, আসলে মানে আমার কাছে মনে হয়েছে যে ক্যারিয়ারে অনেক ক্ষতি হয়েছে মেসুত ওজিলের, স্পেশালি লাস্ট 3 ইয়ার্স। ও যে টাইমে মানে আর্সেনালের কন্ট্রাক্টটা সাইন করলো, ওই সময় সে, যদিও গ্রুপে অনেকে বলে যে কোনো কন্ট্রাক্ট পায়নি, বড় কোনো ক্লাব অ্যাপ্রোচ করেনি এইসব, বাট ওভারঅল সে অনেক কিছু করতে পারতো আমার মনে হয় আর কি। তো ওই টাইমটা মানে তার নষ্ট হয়েছে, একটা বিগ টাইম নষ্ট হয়েছে। আর ও মানে ফুটবলের বাইরের জিনিস তো সবসময় হিডেন, আমরা জানি না আসলে কি করছে, বাসায় কি করছে, কিভাবে খেলতো, গেম খেলতো, বসতো, এগুলো তার আমরা জানি না। বাট মাঠে যেটা দেখা গেছে, যা বলা হয়েছে সবই সে করছে। হ্যাঁ, ধরেন ও যেটা বললো যে মেনুর সাথে ম্যাচটা, আমি আজকে এই কনভারসেশনের আগে একটু ঘাটাঘাটি করছিলাম। ও ছিল মেনুর সাথে আর্টেটার যে ফার্স্ট উইন, সেই ফার্স্ট উইনে ওজিল গ্রাউন্ড কভার করছিল। একটা মেসুত ওজিল যেই মানে 11.35 কিলোমিটার গ্রাউন্ড কভার করছে, তারপরে অবামেয়াং, তো মেসুত ওজিলের জন্য এটা কিন্তু বিগ ডিল। ইটস নট জাকা, এটা মেসুত ওজিল, এটা ক্যাম্প, সে জীবনে তার জন্য বিগ ডিল। সে কিন্তু কষ্ট করছে আর্টেটার সাথে প্রথম 10 ম্যাচ, সে কিন্তু যথেষ্ট মানে এমন না যে সে কভার করেনি। তার এটা যেটা হবে, ট্রানজিশন তো টাইম লাগে। ওই যে ওয়েঙ্গার যেভাবে প্লেয়ারদেরকে আদর করতো বা একটা সিস্টেমকে আদর করতো, ওই সিস্টেম থেকে ঠাস করে আপনি একটা করা সিস্টেমে গেছেন, টাইম লাগবে। আমার কাছে মনে হয়েছে ওজিল যা যা করার দরকার মানে মাঠে সেটা করছে, মানে ট্রাই করছে অ্যাটলিস্ট, এরপর কাজ করেনি। এবং এখানে ডেফিনেটলি মানে আর্টেটা যতই বলুক ফুটবলিং রিজন, এটা ফুটবলিং রিজন, এটা সম্ভব না, আসলে সম্ভব না। এটা যে বলবে ফুটবলিং রিজন, আমি জানি না, এটা আসেই না। কারণ এটা আপনি একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে বুঝবেন, এটা জাস্ট লাইক জব, একটা ফুটবলারের জন্য চাকরি করতেছে, ওনারের সাথে কোন একটা ছোট একটা ক্ল্যাশ হইলো, আজকে আমার বস আমাকে দেখলো, আমি একটা কথার বাজে উত্তর দিলাম, আমার বস কিন্তু রাখবে আমার উপরে, কালকে ফায়ার করবে না, টাইম লাগে। তারপরে হয়তো সে দেখবে আমি 10 দিন কি করি, 20 দিন কি করি, যখনই দেখবে একটা সিচুয়েশন হয়েছে আমাকে বাসটা দেওয়ার জন্য, তখনই বাসটা দিবে। কারণ কেউ যদি এসে বলে আমাকে বাসটা তো দিছে মাসের 30 তারিখ, আমি তো বেয়াদবি করছি 1 তারিখ, এটা হয় না, এটা কানেক্টেড, এভরিথিং ইজ কানেক্টেড। ও যখনই চায়নার স্টেটমেন্টটা দিল, এখন অনেকে বলতেছে গ্রিজম্যানও তো দিছে, গ্রিজম্যান আর ওজিল তো ভাই এক না। গ্রিজম্যান এখন বার্সেলোনার মেইন প্লেয়ার, মানে এখন ওয়ান অফ দ্য মেইন প্লেয়ার্স। আর্সেনালের মেসুত ওজিলকে ছাড়া চলার মতো অপশন ছিল, যেভাবে খেলা শুরু করছে। সো সবকিছু মিলে আর্সেনাল ওই টাইমটাতেই একটা ঝামেলা হয়েছে। এবং আর্সেনাল কিন্তু টাকা নিয়ে অনেক চিন্তা করে, কিভাবে আমরা বিজনেস করতেছি চায়নাতে বা এশিয়াতে, অনেক চিন্তা করে অন্যান্য ক্লাবের তুলনায়। সো ওই সময় আমার কাছে মনে হচ্ছে সামথিং হ্যাপেন রং। এরপরে শুরু হইলো আপনার এই যে কোভিডের টাইমে ওই যে বেতন কাটাকাটি, এই বেতন কেন কমাইলো না, দেন ওই যে বললাম যে মাসের 1 তারিখ বেয়াদবি করছি, 30 তারিখে শাস্তিটা পাইছি। বাট ওই তখন একটা অপশন পাওয়া গেছে যে হ্যাঁ ওজিল তো একটা ঝামেলা হয়েছে। আমার কাছে মনে হয়েছে এখানে উপরে অনেক রাখা যাবে না, সামথিং সামথিং ইজ রং। আর্টেটার এখানে আমার যেটা কষ্ট পাইছি, আর্টেটা কিন্তু ওয়েঙ্গার না। ওয়েঙ্গার খুব ডিপ্লোম্যাটিক, ওয়েঙ্গার আপনি কিছু বলতো না প্রেস কনফারেন্সে, তাকে কোন প্লেয়ার কিনবো সে বলতো উই আর নট ইভেন ক্লোজ, দিস ইজ ওয়েঙ্গার, উই নো। আর্টেটা কিন্তু আমাদের মতো কথা বলে, যে যখন মিডিয়ার সামনে আসে তার মনটা ভালো নেই বলে দেয় যে আমরা মানে এরে খেলাবো ওরে খেলাবো না, আর্সেনাল এই গত 10 ম্যাচ ভালো, মানে আমি যখন আসছি আর্সেনাল শেষ হয়ে গেছে, আমি বাঁচাইতে আসছি। সে কিন্তু খুবই সেন্টিমেন্টাল পার্সন, যে সে যখন কথা বলে সে কেন এটা বলবে যে এটা ফুটবল নিউজ, এটা আই ক্যান নট অ্যাকসেপ্ট। এমন না যে সে ওয়েঙ্গার, এটা সত্যি কথা, ওয়েঙ্গার উইথ অল ডিউ রেসপেক্ট যে আমি ফুটবলিং রিজনে বাদ দিচ্ছি, আমরা বুঝতাম যে এটা ওয়েঙ্গার বলছে, দ্যাট মিন্স এটা ট্রু না। সে হয়তো ক্লাবের ভ্যালুর কথা চিন্তা করছে, অনেক চিন্তা করছে। বাট যখন এটা আর্টেটা বলতেছে, তখন আমার কাছে মনে হয়েছে এটা কিভাবে হয়, সে তো মিথ্যা কথা বলে না, মানে আর কোথাও তো বলতেছে না, এখানে কি বলবে। তখন আমি আসলে এটা হার্ট হয়েছি। এবং সে ঠিক আছে, তার নতুন জব, সে ওনারদের সাথে হয়তো সে তার রিলেশন মেনটেন করতে চাচ্ছে, সবকিছু ঠিক আছে, বাট এটা আরেকটু বেটারলি ডিল করা যেত। এটা সে করলো ফুটবলিং রিজনে বাদ দিছে, এটা কারো কোনো মানে লাভে আসলো না। এটা আর্সেনালের জন্য হলো না, সারা ওয়ার্ল্ড জানে এটা ফুটবলিং রিজন না, আর্সেনাল বললেই হবে না। এটা উল্টা আরো ওজিলের যে একটা মানে রেপুটেশন বলেন যাই বলেন, এটা অনেক বাজেভাবে এফেক্ট করছে আমার কাছে মনে হয়েছে। তো এই জিনিসটা পুরো এই প্রসেসটা আমার কাছে মনে হয়েছে ওজিল ট্রাই করছে। এই প্রথম আর্টেটার প্রথম 10 ম্যাচে আর্সেনাল পাইছিল 17 পয়েন্ট, হ্যাঁ, এবং
কোভিড এর আগের কথা, কোভিড এর পরে 15 ম্যাচে পাইছে 21 পয়েন্ট, ঠিক আছে, এখানে কোভিড এর এফেক্ট আসছে, হয়তো প্লেয়াররা টায়ার্ড হয়ে গেছে বড় কিছু, বাট আমরা তো সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করি নাই ওই ওজিলকে রাইখা, যে বলবো যে হ্যাঁ ওজিলকে স্যার আমরা ভালো আছি। সো এটা আমার কাছে মনে হয়েছে যে মানে ফুটবলিং রিজন কথাটা ফিট করে না। সে আপনি দুইটা ইয়া দেন, তার সাথে দুইটা ডিএম দেন, দুইটা ডিএম না দিলেও সে তো ভালো খেলছে, সে জাকার সাথে খেলতে পারবে না, এগুলো হয় না। আপনার আগের যে ডিফেন্স ছিল আর্সেনালের, এখন যে ডিফেন্স মানে আকাশ পাতাল ডিফেন্স। এখন ওই দিন আছে যে আইসা আমরা 5 গোল খাবো, 4 গোল খাবো, 8 গোল খাবো, ওই দিন নাই, ওটা হইলে ওটা ফ্লুক, সবাই জানে, কারণ আর্সেনালের ডিফেন্স এখন খুব কম ভুল করে। এরকম একটা সিস্টেমে আপনি ওজিলকে খেলাবেন না, বলবেন যে সে ইয়া ট্র্যাক করবে না, এটা মানে আমার কাছে খুব লেম মনে হয়েছে। আচ্ছা ওমর, তোমার সেম সেম টপিক, তুমি তোমার তোমার তুমি যদি বলো। জি ভাইয়া, বিষয়টা হচ্ছে এখানে মানে আমি ভাইয়া যেটা বললো যে এখানে আসলে এটা খুব লেম একটা ব্যাপার যে ওজিলকে ফুটবলিং রিজন বলে হচ্ছে টিম থেকে বাদ দেয়া, বা কারণ হচ্ছে পুরো দুনিয়া এটা জানে যে আসলে রিজনটা কি। কারণ যদি ব্যাড পারফরমেন্স যদি কারণ হয়ে থাকে, তাহলে উইলিয়াম লাকাজেটারে হচ্ছে যে গ্রাউন্ডেও ঢুকতে দেওয়ার কথা না, ট্রেনিং গ্রাউন্ডেও ঢুকতে দেওয়ার কথা না, মানে যে পারফরমেন্স ওরা লাস্টে দিছে আর কি। বা হচ্ছে যে আমি যদি বলি ওই ডেভিড লুইসের কথা, বেলিরিনের কথা যদি বলি, ঠিক আছে, তো এগুলা হচ্ছে মানে আর্টেটা যেটা ছিল, সে খুব সেন্টিমেন্টাল মানুষ, সে আইসা মনে যে আসতো সে বলে দিত। তো এখানে অনেক কিছু আসলে পলিটিক্সও আসলে ইনভলভ, তো এখানে আসলে বলার তো কিছু নাই যে যখন আপনার আর্টেটাকে বলা হয়েছে যে হয়তো এভাবেই বলা হয়েছে যে তুমি আমাদেরকে ব্যাক করো, বুটকে ব্যাক করো, আমরা তোমারে ব্যাক করবো, যেটা হয়েছে আর কি, যে আর্টেটা যখন হরিবল একটা সিচুয়েশন ক্রিয়েট করছে, টানা আমরা 7 ম্যাচ জিতলামই না, তো তখনও কিন্তু বোর্ড হচ্ছে যে আর্টেটারে খুব সুন্দরভাবে ব্যাকআপ দিচ্ছে। কারণ মানে এবং হচ্ছে যে ইভেন হচ্ছে যে আমাদের এডু আইসা হচ্ছে যে ওপেনলি ইভেন ফ্যানদেরকে হচ্ছে যে সে ব্লেম করতেছিল। তো বিষয়গুলো হচ্ছে বুঝাই যাচ্ছে যে তাদের মধ্যে এখানে অনেক কিছু আছে, তুমি আমার পিঠ বাঁচাও, আমি তোমার পিঠ বাঁচাই, ব্যাপারটা এমন হয়ে গেছিল আর কি। তো মাঝখান দিয়ে হচ্ছে ওই ওজিল যেটা হয়েছে যে মানে বলির পাঠা হয়েছে আর কি যেটা। তো হওয়ার এখানে বিষয়টা হচ্ছে ও যেটা করছে, যে ভাইয়া যেটা বললো গ্রিজম্যান করছে, গ্রিজম্যান আর ওজিল সিচুয়েশন তো সেম না, কারণ ওজিলের অলরেডি একটা আরো হিস্ট্রি আছে, সে আরো যা যা করে আসছে মানে পলিটিক্যালি। তার আর একটা বিষয় হচ্ছে তার যে একটা বিশাল একটা ফ্যান বেস, আর সেটা গ্রিজম্যানের নেই। আর মুসলিম ওয়ার্ল্ডে ওজিলের যে একটা মানে ওজিল হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট মানে সুপারস্টার, যদি আমি বলি মানে সালাহ বা পরে ফুটবলিং ওয়ার্ল্ডে, এখন সম্ভবত সালাহ হয়তো ওজিলকে ওভারকাম করছে, বাট একটা সময় হচ্ছে যে মুসলিম ওয়ার্ল্ডে সবচাইতে জনপ্রিয় প্লেয়ার অ্যাকচুয়ালি ওজিলই ছিল। তো তার একটা টুইট, তার একটা কিছু অনেক কিছু ভ্যালু করে, এটা বলুক আর না বলুক, ওরা স্বীকার করুক আর না করুক। তো চায়না ইস্যু ওয়াজ দ্য মেইন রিজন যে ওজিলকে টিম থেকে ড্রপ করা। আর ওজিল যদি ওজিল যদি ওর ক্যারিয়ারের 10%ও মানে হয়ে যায়, যা ছিল সে 2 বছর আগে, তার যদি এখন 10% হয়ে যায়, তাও সে হচ্ছে যে 26 দলের টিমে থাকবে না, এটা তো আনবিলিভেবল কথা। এটা আসলে এটা কোনো মিনিং হতে পারে না। ইভেন সেই কি একটা এই ইউরোপা লিগের একটা টিমের সাথে খেলারও যোগ্যতা রাখে না। এগুলো আসলে কোনো টপিক, যারা আসলে বলে এখনো যারা বলে যে ওজিল লেজি, ওজিল হচ্ছে যে প্রেস করে না, ওজিলের ক্রিয়েটিভিটি নাই, সে লাস্ট 2টা সিজনে কয়টা অ্যাসিস্ট করছে, এইসব কারণে আর্টেটা তারা বাদ করছে। এটা আসলে আমি আসলে এদের সাথে এখন আসলে কিছু বলার নাই, গ্রুপে অনেক ভাইয়ারা আছে আমাদের এগুলো বলে, তো এগুলো মানে মানে চায়না ইস্যু মানে অজিলের বাদ দেওয়া, মানে চায়না ইস্যুর পর অজিলকে বাদ দেওয়ার যে এটা নিয়ে আসলে ডিবেট করার কিছু না, এটা লাইক ডে লাইটের মতো ক্লিয়ার, যে কেউ বুঝবে এটা। কোনো এখানে কোনো কারণই নাই, এখানে স্বাভাবিক একটা মার্কেট চায় না, আর এটা কোনোভাবেই বিজনেস ইনস্টিটিউশন হিসেবে আসলে লুজ করতে পারবে না এক অজিলের জন্য, কিনা 1 বছর পর চলে যাবে। আর স্বাভাবিক এটা মানে যে কেউ জানে এখানে, মানে নতুন করে মানে যে কেউ অন্য কেউ যদি বলে যে হ্যাঁ স্বাভাবিক আর্টেটা তার বোর্ড বাঁচানোর চেষ্টা করছে, বোর্ড তার বাঁচানোর চেষ্টা করছে, সবাই চেষ্টা করতেছে এখানে। তো এটা মোটামুটি ক্লিয়ার। বাট আমার পার্সোনালি আমি মনে করি যে জিনিসটাকে হয়তো আরেকটু ভালোভাবে ডিল করা যেত বোথ পার্টি। অজিলের যে টিম আছে, অজিল টিমও জানে এই জিনিসটা যেটা অজিল করছে সেটা হ্যাঁ হিউম্যানিটেরিয়ান হিসেবে মানে না, মানবিকতার কথা চিন্তা করলে এটা খুবই মানে না ভালো কাজ করে। বাট ও একটা মানে একটা ফুটবল ক্লাবে, যেটা কিনা একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এখানে সে এমপ্লয়ি বলতে গেলে, হ্যাঁ সে, এবং কিছু রেসপন্সিবিলিটি এই ক্লাবের প্রতিও আছে, এবং ক্লাবের একটা বড় শেয়ার, একটা বড় মার্কেট হচ্ছে চায়না। সো তার ওগুলা
ডেফিনেটলি বসে ওরা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এসে এটা সলভ করতে পারতো, যেভাবে করে অজেলের দিক দিয়ে টুইট করতেছে, আর্সেনালের দিক দিয়ে মানে ওরে বাদ দিয়ে দিচ্ছে, এই জিনিসগুলো আসলে ওভারঅল ক্লাবের যে ইমপ্রেশন সেটাকে ফুটবলিং ওয়ার্ল্ডে হোক বা সবার মাঝখানে একটা 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 তিতা একটা ইয়ার মধ্যে তৈরি করে দিছে, যেটা কিনা আসলে এক্সপেক্টেড ছিল না। সেটাই ভাইয়া, মানে দুই পক্ষ থেকে জিনিসটা আসলে ওরা হ্যান্ডেল করতে পারতো। আমার কাছে মনে হচ্ছে যে দুই পক্ষই হচ্ছে ঘাটতারামি করছে, সোজা কথা, যে কেউ কারো জায়গা থেকে মানে নড়তে চায় নাই আর কি। আর আরেকটা বিষয় ভাইয়া যেটা খুব দুঃখের সাথে বলতে হয় সেটা হচ্ছে মানে আমরা একটা সময় মানে খুব বেশি আফসোস করতাম যে এটা হচ্ছে আমাদের বেস্ট প্লেয়ারদের হচ্ছে আমাদের সাথে থাকে না, বা আমাদের বেস্ট প্লেয়াররা আমাদের ছেড়ে চলে যায়, তারা হচ্ছে বেটার অপশন পাইলে আমাদেরকে আর মনে রাখে না। তো অ্যাকচুয়ালি আমরা যেটা করছি যে আমরা আমাদের যদি হিসাব করি যে আমাদের লাস্ট 5-6টা সিজনের যারা হচ্ছে, আমি লাস্ট 5-6টা বলবো না, মানে 18 উইঙ্গার এর লাস্ট 3-4টা সিজনে যারা বেস্ট পারফরমার ছিল আর কি, মানে র্যামজি, সানচেজ, ওজিল, ক্যাজোলা, তো আমরা কাউরে প্রপারলি একটা এন্ডিং দিতে পারি নাই। মানে অ্যাজ এ ক্লাব বা অ্যাজ এ বোর্ড এটা খুবই লজ্জার একটা বিষয়। আর পার্সোনালি যদি আমি বলি একটা কথা ভাই, আমি ওই সময় আসলে অ্যাড করতে চাইছিলাম যে আমরা লিডারশিপ নিয়ে কথা বলতেছিলাম। এই টিমটাতে, আমাদের আর্সেনাল টিমটাতে অ্যাকচুয়ালি এই টিমের লিডার ছিল অ্যাকচুয়ালি র্যামজি। যদি বলি মানে এই ছেলে মানে তার মানে ক্যাপাবিলিটি ছিল হচ্ছে আর্মব্যান্ড নেয়ার, টিমটাকে লিড করার সামনে থেকে, এবং সে এটা করতো। এবং সত্যি কথা বলতে মানে তার সব ধরনের কোয়ালিটি ছিল। কিন্তু আমরা আসলে এখানেও তো আমরা ফেল করছি। আমরা অ্যাজ এ ক্লাব, অ্যাজ এ বোর্ড, আমরা এই জিনিসটা, আমি জানি না এখানে নিয়ে হয়তো ডিবেট হতে পারে যেটা এমিরির দোষ ছিল বা বোর্ডের দোষ ছিল, আই ডোন্ট নো। বাট কথা হচ্ছে র্যামজিকে তো রাখা যেত। মানে র্যামজিকে যদি আমরা রাখতে পারতাম, যদি আমরা ওই সময় উজিলকে ছাড়তাম, বা আমরা ওই সময় উজিলকে স্যাক্রিফাইস করে হয়তো আমরা র্যামজিকে রাখতে পারতাম, কারণ র্যামজি আমাদেরকে আরো 5টা সিজন অ্যাটলিস্ট, 3টা সিজন অ্যাটলিস্ট আমাদেরকে আরো সার্ভিস দিতে পারতো। তো আমরা র্যামজিরও খুব দৃষ্টিভাবে র্যামজির সাথে আমাদের এন্ডিং হলো। ক্যাজোলারে আমরা ছেড়ে দিলাম, উইলশারকেও ছেড়ে দিলাম। তো আমাদের পারফর্ম, আর সানচেজের সাথে যেটা হয়েছে, সানচেজের সাথে আমরা, সানচেজ যাবে না কেন? আমি যদি সানচেজের পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটা চিন্তা করি, একটা টিম, সানচেজ তখন তার ক্যারিয়ারে সবচেয়ে পিক ফর্মে ছিল। সানচেজ মানে আমাদের আর্সেনাল টিমের যে কোনো প্লেয়ার চেয়ে ওয়ান স্টেপ অ্যাহেড ছিল। সে ভ্যালেন্ডিয়ারের জন্য সে চিন্তা ভাবনা করবে, স্বাভাবিক। সে তার ক্যারিয়ারটা, ফুটবলারদের 32-33 বয়সের পরে ক্যারিয়ার থাকে না, এই যা কামাইছে ওইটা দিয়ে তার রেস্ট অফ দা লাইফটা চলতে হবে, তো সে তো টাকা কামাইতে চাইবেই। তো বিষয়টা হচ্ছে আমরা তাকেও কনভিন্স করে রাখতে পারি নাই। আর্সেনাল তো এতই, মানে আর্সেনাল ফাইন্যান্সিয়ালি এতই উইক না যে সে হচ্ছে মানে 350K দুইটা প্লেয়ারকে সে টিমে রাখতে পারবে না, বা র্যামজিকে 250K দিয়ে হচ্ছে টিমে রাখতে পারবে না। আমাদের কি ফাইন্যান্সিয়ালি আমরা এতও পোর না? আমার যদি ভুল নয়, আমরা সম্ভবত ফাইন্যান্সিয়ালি হচ্ছে ওয়ার্ল্ডের 4th মানে ক্লাব, খুব সম্ভবত রিচ ক্লাব, আমি যতটুকু মানে মনে আছে। তো আমাদের পক্ষে তো এটা খুব অসম্ভব কিছু না। তো আমরা পারি নাই কেন? আমরা একটা প্লেয়ারকে রাখতে গিয়ে কেন আমাদের হচ্ছে সবাইকে ছেড়ে দিতে হয়েছে, বা আমাদের টপ পারফর্মারদেরকে রাখতে হবে? ইভেন এটা খুব লজ্জার বিষয় যে আমি মানে আমরা উজিলের বেতন নিয়ে কথা বলি, উজিল 350K, মানে সে এই ধরনের একটা স্যালারি পায়, এত স্যালারি তাকে দিচ্ছে কেন, এটা নিয়ে আমাদের অনেকের হাই হুতাশ। অথচ প্রিমিয়ার লিগে উজিলের স্যালারি যদি আমরা র্যাঙ্ক করতে যাই, সে হচ্ছে যে 7th হাইয়েস্ট মানে পেড প্লেয়ার। তো এখন আপনি নিজেরে টপ 4 চিন্তা করবেন, আপনি নিজেকে বিগ 6 বলবেন, আপনি নিজেকে ইউরোপের টপ টিম বলবেন, বাট আপনার প্লেয়ারকে আপনি টপ স্যালারি দিতে রাজি হবেন না, আপনি দিতে হচ্ছে আপনার কষ্ট লাগবে। তো এটা তো টপ ক্লাবের মেন্টালিটি হইতে পারে না। আপনি একটা প্লেয়ারকে টিমে আনছেন, আপনি তাকে হচ্ছে ওই টিমে তার হচ্ছে চাহিদাটাও আপনার পূরণ করতে হবে। এখন সে পারফর্ম করবে কি করবে না, এটা তো আসলে লাকের বিষয়। আপনি তো তাকে জাজ করেই তাকে টাকাটা দিচ্ছেন, তাকে সেই পেটা করতেছেন। তো এখন আপনি যদি এই ধরনের মানে এইভাবে যদি প্লেয়ারদেরকে মানে করতে, কি বলে, মানে পে করতে হচ্ছে যে ক্লাব এতবার এত কিছু এত মানে এতভাবে চিন্তা ভাবনা করে, তাহলে আমাদের টিমের নেক্সটে একটা বিগ প্লেয়ার আসতে তো 3বার চিন্তা করবে, খুব স্বাভাবিক। মানে যেটা ওজিল এরার আগে যেটা হইতো, মানে আমি মানে 2004 থেকে আমি আর্সেনাল সাপোর্ট করি। আমি কখনো দেখি না ওজিলের আগে কোনো বিগ সুপারস্টার আর্সেনালে উইলিংলি আসছে, মানে আসেই নাই সোজা কথা বলতে। মানে হেনরিরা চলে যাওয়ার পরে আমাদের এই টিমে আমরা সুপারস্টার মেক করছি, বাট কোনো ওজিলের আগে আমাদের কাছে কেউ আসে নাই। সান্তি কাজোরলা, পোডলস্কিরা আসলেও এরা ওজিলের মতো বিগ সুপারস্টার ছিল না ওয়ার্ল্ড ফুটবলে। তো ওজিল আসছে, আমাদের একটা কালচার চেঞ্জ হয়েছে। আমরা সানচেজকে সাইন করছি, আমরা পিটার চেকের মতো প্লেয়ারকে সাইন করছি, আমরা ল্যাকাজেটাকে সাইন করছি, আমরা ওবামায়াংকে সাইন করছি। কিন্তু এরপরে একটা বিষয় ছিল, ওয়েঙ্গারের আন্ডারে প্লেয়াররা খেলতে চাইতো, এটা একটা ব্র্যান্ডিং ছিল।
কিন্তু একটা বিগ প্লেয়ার আর্টেটার আন্ডারে খেলতে আসার আগে অনেকবারই চিন্তা করবে। হ্যাঁ, আমরা থমাস পার্টির মতো প্লেয়ারকে সাইন করছি এই সিজনে, ইটস ট্রু। আমরা অনেক পটেনশিয়াল ইয়ংস্টারদেরকে সেল করছি, মানে আমরা কিনছি, বাট কথা হচ্ছে এই জিনিসটা যেভাবে এখন ওজিলের সাথে হইছে, এটাও তো একটা বিশাল নেগেটিভ মার্কেটিং। আমরা সামনে আমরা যদি কোনো বিগ স্টারকে আমরা যদি টার্গেটও করি, এই প্লেয়ার তো আমাদের টিমে আসতে গেলে দুইবার চিন্তা করবে, কারণ আমাদের রেকর্ড তো ভালো না ভালো প্লেয়ারদের সাথে। তো এটা একটা বিশাল ভাই, মানে আমার কাছে মনে হয় যে অ্যাজ এ বোর্ড পুরো জিনিসটা দে ফেল টু ইউনো, তারা হচ্ছে এই জিনিসটাকে হ্যান্ডেল করতে খুব বাজেভাবে হ্যান্ডেল করছে। আর ওজিলেরও কিছু ব্যাপার ছিল, ইটস ট্রু, সেও হচ্ছে কিছু জায়গায় এসে তার মানে হেলমেট মানসিকতা থেকে বের হয়ে আসেনি। তো দুই পক্ষেরই ছিল, বাট না আই উইল সে বাই বোর্ডে 70% দোষ থাকলে হয়তো ওজিলে 30% আছে, এরকম বলবো আর কি। আচ্ছা, কথা বলতে বলতে আমরা অলমোস্ট 1 ঘন্টার মতো কথা বলে ফেলছি, ঠিক আছে। কথা এমন আমি শুরুতেই বলতেছিলাম যে অজিল নিয়ে কথা বললে আসলে কথা কত লম্বা হয় এর কোনো আসলে ঠিক নেই। আমরা এখনো অনেক টপিক বলে অজিল নিয়ে কথা বলতে পারি, বাট হ্যাঁ, অজিল ওভারঅল যেমন এখন বলো না, তোমাদের দুইজনকে আমি যদি ফাইনাল কোশ্চেন করি, যেটা আজকের পডকাস্টের, ওকে দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন, যে অজিল 2013-14 থেকে শুরু করে 2021 আমরা এই সিজনটা বাদ দিলে সে খেলেই নেই। 3টা এফএ কাপ, যদি আমরা লাস্ট সিজনেরটাও কাউন্ট করি তাহলে 4টা এফএ কাপ, ঠিক আছে, কমিউনিটি শিল্ড, তার কন্ট্রিবিউশন ওভারঅল। তোমরা অজিলের ওভারঅল আর্সেনাল ক্যারিয়ারকে কি হিসেবে দেখো? যে তোমাদের যদি অজিল, ডু ইউ কনসিডার অজিল অ্যাজ অ্যান আর্সেনাল লেজেন্ড অর আইকনিক প্লেয়ার হইতে পারে? হ্যাঁ, আমার এমন না যে মানে না সাদা অথবা কালো হইতে হবে, ঠিক আছে, যে কেউ একদম ভালো ছিল অথবা খুব খারাপ ছিল, নট নেসেসারি। এমন হইতে পারে যে হ্যাঁ ও লেজেন্ড ছিল না, বাট হি ওয়াজ অ্যান আইকনিক প্লেয়ার অ্যাজ লং অ্যাজ হি ওয়াজ অ্যান ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার, সেটাও হইতে পারে। বাট তোমরা অজিলের এইটাকে আসলে কি দেখো, যে লেজেন্ড, জাস্ট আইকনিক প্লেয়ার, অথবা মোর পটেনশিয়াল ছিল যেটা কিনা সাইন করতে পারে না আর্সেনালে গত ওভারঅল ওর পুরা ইয়াই? তো এবার ওমর ফারুক দিয়ে শুরু করি, বারবার অবিরত শুরু করি, তোমার শুনি। আচ্ছা ভাই, এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি একটু বলি। বিষয়টা হচ্ছে ভাই, লেজেন্ডের ব্যাপারটা ভাই একটা সাবজেক্টিভ ব্যাপার, যে আসলে এটার তো আসলে কোনো স্পেসিফিক ডেফিনিশন আমি বলতে পারবো না যে স্পেসিফিকলি ঠিক এই অ্যাট্রিবিউশন গুলো থাকলে একটা মানুষের, আমি অ্যাট্রিবিউটস গুলো থাকলে আমি তারে লিজেন্ড বলবো, না থাকলে বলবো না। তো আমি যেটা মনে করি, তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের আর্সেনাল ফ্যানদের একটা হিউজ প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের আবার স্মৃতিশক্তি খুব কম আর কি। আমরা আসলে খুব তাড়াতাড়ি ভুলে যাই, মানে 2 ম্যাচ আগের কথা আর কি 2 মাস পরে ভুলে যাই। তো যে আর্টেটারে 6 মাস আগে আমরা আসলে মাথায় তুলে রাখছিলাম, 7 ম্যাচ পরে আমরা আবার তাকে গালাগালি করে ফ্রডও রাখছি। তো সেখানে ওজিল নিয়ে কথা বলতে গেলে আমাদের একেবারে 19-এর আগে যেতে হবে, মানে 18 থেকে কথা বলতে হবে আর কি। এখন এত লম্বা সময় আসলে মানুষকে তার কন্ট্রিবিউশন কি ছিল সেটা এখন বোঝানোটাও আসলে অনেক টাফ, কারণ মানুষ আমাদের স্মৃতিশক্তি অনেক কম আর কি, আমাদের আর্সেনাল ফ্যানদের এটা একটা মানে সমস্যা। তো এখানে বিষয়টা হচ্ছে ভাই সাবজেক্টিভ বলতেছে এই কারণে যে ধরেন আমি যদি বলি, আমার কাছে লিজেন্ডের সংজ্ঞা হচ্ছে যে, সংজ্ঞা না মানে আমার কাছে মনে হয় যে, মানে আমার যেই প্লেয়ারটা হচ্ছে আমার ক্লাবে হচ্ছে যে মানে সে স্টেপ আপ করাবে, আমার ক্লাবের হচ্ছে যে লেভেল ইনক্রিজ করবে, একটা নেক্সট স্টেপে নিয়ে যাবে, যাকে দেখে হচ্ছে যে আমার ক্লাবের ইয়াংস্টাররা হচ্ছে যে যার দিকে তাকায় হচ্ছে যাকে আইডল মানবে হচ্ছে যে এবং তার মতো হইতে চাইবে, এই মানে যে হচ্ছে যে ক্লাবটাকে হচ্ছে ক্লাবের সোজা কথা হচ্ছে ক্লাবের ব্র্যান্ড থাকবে। তো আর ইনফ্লুয়েন্সের ব্যাপারটা আর কি, যে মানে সে হচ্ছে তার ইয়াং প্লেয়ারদেরকে বা হচ্ছে যে যারা উঠে আসতেছে পাইপলাইন থেকে প্লেয়ারদের, সে হচ্ছে তাদের জন্য একটা বড় একটা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবে। মানে মানে যে যেমন সাকা বা উইলোকের কথাই যদি বলি, ওদের বিভিন্ন ইন্টারভিউ তোরা বলছে যে ওরা যখন একাডেমিতে খেলতো ওরা ওজিলের মতো হইতে চাইতো, ওজিলের সাথে খেলার একটা ওদের একটা ড্রিম ছিল। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা মানে ইটস লাইক এটা একটা লিজেন্ড। এখন ট্রফি জেতার কথা যদি বললি, যে ট্রফি যদি বলা হয় যে আমি ইপিএল জিতা বা ইউসিএল জিতলেই সে হচ্ছে মানে লিজেন্ড বলে আমি কাউন্ট করবো, তো আমার কাছে এটা অনেক ইম্পর্টেন্ট ভাই। 2004 সাল থেকে আর্সেনাল সাপোর্ট করি, 2014 সাল পর্যন্ত 10 বছর আমি আর্সেনালকে কোনো ট্রফি জিততে দেখি নাই। আমি মানে যেটা ক্লোজ ছিল 2010-এ আমরা বার্মিংহামের কাছে যেটা লিগ কাপ সেমিফাইনাল ফাইনালটা হারছে। তো 10 বছর পরে ওজিল যে সিজনে আসলো, ওই সিজনে আমরা
মানে আমরা সত্যি কথা বলতে সবচেয়ে ক্লোজ আমরা প্রিমিয়ার লিগ ওই সময় জিতার একটা চান্সেস ছিল। মাঝখানে যদি আমাদের বিগ প্লেয়ার গুলো যেটা হচ্ছে র্যামজি, ওজিল, ওয়ালকট আর হচ্ছে খুব সম্ভবত উইলশার, চারজনই হচ্ছে যে টানা 2 মাস হচ্ছে ওরা ইনজুর্ড ছিল। এরপরে আমাদের মোটামুটি পয়েন্ট ড্রপ করা হয় জানুয়ারির পর থেকে। আমরা পয়েন্ট ড্রপ করার পর আমরা লিগটা হারছিলাম, কিন্তু সেই সিজনেই মানে ফাইনালি আমরা এফএ কাপ জিতছি। এবং আমি স্টিল এটা আমার কাছে মানে মানে কি বলবো ইমোশনাল নাইট, যে কি পরিমাণ ইমোশনাল হয়েছিলাম, মানে আমি লিটারালি কান্না করে দিয়েছিলাম এই মানে আর্সেনালকে এফএ কাপ জিততে দেখে। তো ওজিল আসার পরে আমরা 4টা এফএ কাপ, 4টা কমিউনিটি শিল্ড জিতছি। 4টাই তো না, তো টানা 2টা জিতলাম। তো একটা বিশাল চেঞ্জ ওজিল আমাদের টিমে আনছে। আর যদি বলি যে কম্পিটিশনও তো এই সময়টাতে বেড়ে গেছে, যেখানে বিগ 2 থেকে বিগ 3 বিগ 4 হয়ে হচ্ছে ওজিল আসার পরে এটা বিগ 6 হয়ে গেছিল। তো এই সময় প্রিমিয়ার লিগে হচ্ছে কম্পিট করার মতো আসলে টিম আর্সেনাল কখনোই আসলে বানাতে পারে নাই সত্যি কথা বলতে। তো সেই অবস্থা থেকে যতটুকু করা দরকার, 5টা 6টা ট্রফি সেটা যেমনই হোক, এফএ কাপ আমি কনসিডার করি এফএ কাপটা একটা বিগ ট্রফি, আমি অন্যদের কথা জানি না। তো 4টা ট্রফি সে জিতে আইছে এবং হচ্ছে যে সে ক্লাবের, আমি মনে করি যে ক্লাবে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ফ্যান। একটা প্লেয়ার হচ্ছে সে যখন ক্লাবের ফ্যান ইনক্রিজ করার মতো ক্যাপাবিলিটি রাখে। সোজা কথা হচ্ছে 2013 এর পরে আমাদের হিউজ লেভেলের হচ্ছে যে একটা ফ্যান বেস ক্রিয়েট হয়েছে ওজিল জয়েন করার পরে। এখন এটা নিয়ে হইতে পারে যে হচ্ছে যে তাদের লয়ালিটি নিয়ে, কিন্তু আমি পার্সোনালি দেখছি এই সময় অনেক ছেলেবেলারাই আসছে আর্সেনাল ফ্যান হয়েছে এবং হচ্ছে যে দে স্টেট লয়াল টু আর্সেনাল। কারণ আমি তো ভাই নর্থ লন্ডনে থাকি না যে আমার মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আর্সেনাল সাপোর্ট করে ভাই আমার পাড়ার ক্লাব আমি সাপোর্ট করব। কারণ আমরা যখন সাপোর্ট করতে যাই অবশ্যই একটা প্লেয়ার বা এই ধর একটা প্লেয়ারকে দেখেই আমরা ক্লাবটাকে ফলো করা শুরু করি এবং আস্তে আস্তে আমরা ক্লাবটার প্রতি ভালোবাসা বা লয়ালিটিটা আসতে থাকে। তো ওজিল এটা আমাদের আর্সেনাল টিমের জন্য অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলছে, আমাদের ফ্যান বেসটাকে ও অনেক বেশি বড় করছে। এটা আমাদের ক্লাবের ব্র্যান্ড ভ্যালুও বাড়াইছে ওয়ার্ল্ড ওয়াইড। সে আর্সেনালকে রিপ্রেজেন্ট করে গেছে টানা অনেক লম্বা একটা সময় পর্যন্ত। সে আর্সেনালের সবচেয়ে বড় সুপারস্টার ছিল। সো ইয়েস, আই উইল সে হি ইজ আ লেজেন্ড। ওকে, অবি অনেক লম্বা কথা বললেন। না ঠিক আছে। আসলে ওর মানে আমি জানি না এই ভিডিওগুলো কিভাবে হয়, যে একজন এটা কি কোনো ডিবেট নাকি না, যে একজন একটা বলে একজন না 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 না, এরকম কিছু না। ডিবেট না। হ্যাঁ এরকম কিছু না। আসলে সত্যি কথা আমি জানি, আমি ওর পোস্ট ফলো করছি ওমরের, আমি জানি ও দিলের ফ্যান এবং আমিও অনেক বড় ফ্যান। আমার নাম অভির ওর উপরে 2টা ডট আছে ফেসবুকে। ও যখন আর্সেনাল আসছে তখন থেকে এটা লাগাইছে, এখন আছে এবং এটা থাকবে, যতদিন ফেসবুকে থাকবো থাকবে। আমি ওকে খুবই পছন্দ করি। সমস্যা হচ্ছে যে ও মানে খুবই ক্লোজ টু বিকামিং এ লেজেন্ড, খুবই ক্লোজ ছিল। ইটস জাস্ট লাইক মেসি মানে বিং ভেরি ক্লোজ টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ খুবই ক্লোজ ছিল। খালি 15 সালে আমরা লিগটা পাইতাম, লিস্টারকে হারাইতাম, আর কোনো ডিবেট নেই এখানে। আমার ডেফিনেশনে লিজেন্ড হইলো মানে একে তো সাকসেসফুল হইতে পারে ট্রফির দিক থেকে, অথবা ক্লাবকে মানে এমন কিছু দিছে যেটা মনে রাখার মতো, মানে যুগ যুগ ধরে। মানে ক্লাবের একটা মানে ছোট টিম তো ট্রফি পায় না, তাই না? যেমন আপনি ওয়েস্ট হামে অনেকে নাকি এখনো লিজেন্ড পর্যায়ে রাখে, বিকজ হি সেভ দেম ফ্রম রিলিগেশন। সো ব্যাপারটা এরকম যে ওজিল খুবই ভালো করছে, অনেক কিছু করছে, বাট মানে যেভাবে শেষ হইলো ওর ক্যারিয়ারটা, বিশেষ করে লাস্ট 2টা বছর, এটা আসলে মানে আমার মতে অন্যায় হবে যদি মানে লিজেন্ড, অন্যায় বলবো না, স্ট্রং স্টেটমেন্ট দিব না, আমার মতে মানে এটা লিজেন্ড হওয়ার জন্য এনাফ না। বাট স্পেশালি যেভাবে শেষ হয়েছে, মানে স্টার্ট 4 বছর ছিল চমৎকার। আপনি এখনো যদি জিজ্ঞেস করেন যে ওজিল বেস্ট কোথায় ছিল, রিয়াল মাদ্রিদে নাকি আর্সেনাল, এখানেও ডিবেট হবে, কিন্তু অনেক মানুষ বলবে রিয়াল মাদ্রিদে, মেবি মোর বলবে যে রিয়াল মাদ্রিদে হি ওয়াজ বেটার দেন হোয়াট হি ওয়াজ ইন আর্সেনাল। তাইলে কিভাবে আর্সেনালকে, কিন্তু আমি ঠিক আছে রিয়াল মাদ্রিদের লেভেলের ক্লাব না, বাট ইংল্যান্ডের মোস্ট সাকসেসফুল ক্লাবের মধ্যে 2টা-3টার মধ্যে তো থাকবে। আর্সেনাল তো ওই লেভেলের একটা ক্লাব। আমার কাছে মনে হয় যে আর্সেনালের একটা মানে ট্রফির ক্যাটাগরি থেকে আমি বলবো না, এই কারণে কারণ 4টা এফএ কাপ ঠিক আছে, যে ট্রফি ড্রাউট দেখছে তার কাছে বিশাল ব্যাপার, আমার কাছে বিশাল ব্যাপার। বাট আপনি যখন আর্সেনালের হিস্ট্রিটা চিন্তা করবেন, আর্সেনালের হিস্ট্রিতে মানে 4টা এফএ কাপ জিতছে, কেউ লিগ জিতে নাই। ইটস কোয়েশ্চেনেবল যে আপনি বলবেন যে হ্যাঁ এটা ট্রফি ওয়াইজ এনাফ অ্যাচিভমেন্ট ছিল কিনা। আর ওই যে বললাম যে যেভাবে শেষ হয়েছে, টু মেনি কন্ট্রোভার্সিস, অনেক হেটার আছে, যেমন ফ্যান আছে অনেক হেটারও আছে, অনেকে ওজিলটা দেখতেই পারে না, আর্সেনালের ফ্যান। সো এই মানে স্টেজটা নিয়ে আসলে একটু ডিফিকাল্ট আমার মতে। মানে
এক্সিলেন্ট প্লেয়ার, আইকন উইদাউট এ ডাউট, পটেনশিয়াল রিচ করতে পারতো, পারে নাই। লিজেন্ড আমি বলবো না, কারণ আপনি মানে আরো যদি দেখেন আর্সেনাল, কারণ আপনি যখন লিজেন্ড বলবেন তখন তো আপনি যতই বলেন আমি ইনভিনসিবলের কথা বলতেছি না, কিন্তু আপনার মাথায় যেটা আসবে যে আর্সেনালের লিজেন্ড মানে হচ্ছে ও, আর বাকি লিজেন্ড কারা, অনরি, বারকেম, ওই লেভেলে আসলে আমার মনে হয় আসে না। ঠিক আছে, আর্সেনাল স্ট্রাগল করছে, স্ট্রাগলের থেকে সে হেল্প করছে, বাট হি ওয়াজ নট দি অনলি ওয়ান, আরো প্লেয়ার ছিল। সো আপনি যদি ওজিলকে বলেন লিজেন্ড, তাহলে আপনি সানচেজকে কেন বলবেন না? জাস্ট বিকজ হি চোজ ম্যান ইউনাইটেড আর ওজিল কন্ট্রাক্ট সাইন করছে, এটা আমার কাছে এনাফ না আর কি একজনকে লিজেন্ড বলার জন্য। আমার মতে না, বাট মানে মিসকনসেপ্ট যদি যাই না, আমি তাকে খুবই পছন্দ করি, আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেয়ার্স, বাট অনেস্ট হইতে গেলে আমি বলবো যে না। ভাই আপনাকে আমি একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে আপনি ওকে আর্সেনাল লিজেন্ড নাম মানলেও ওকে অ্যাজ এ ফুটবলিং লিজেন্ড মানবেন কিনা? হ্যাঁ, সে ফুটবলিং লিজেন্ড এখন ডিপেন্ড করে, এই যে বললা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে, যে বলবে আমার কাছে ফুটবলিং লিজেন্ড হচ্ছে ক্রুইফ, জিদান, মেসি, রোনাল্ডো, সেই স্ট্যান্ডার্ডে না। বাট ঠিক আছে, লাস্ট 15 বছর যদি দেখি, লাস্ট 10 বছর যদি দেখি, তাহলে ডেফিনেটলি হ্যাঁ। কারণ হচ্ছে যেভাবে সে ফুটবল ইনফ্লুয়েন্স করছে, আমি এখন একটা পিএইচডি স্টুডেন্ট, আমাকে মানে আমেরিকা বাইরে যেতে হয়েছে, আমি ইথিওপিয়া 2 বার। মানুষ পাগল আর্সেনালের জন্য। আফ্রিকাতে আর্সেনাল ম্যান ইউনাইটেড হচ্ছে 50-50 সাপোর্টার, এবং ওই 50-র মধ্যে ওজিল মানে পাগল মানুষ ওজিলের জন্য। সো যে জিনিসটা আমরা দেখি নাই, এটা হিউজ। ওজিলের অ্যাজ এ ফুটবলার, অ্যাজ এ মুসলিম, হ্যাঁ, ও বিশাল একটা রোল প্লে করছে। বাট আর্সেনাল লিজেন্ড যে বললাম, আমার মতে একটু আমার সন্দেহ আছে। থ্যাংক ইউ ভাই, আপনার ইয়া কি? ভাই আপনি বলেন, আপনি বলেন আপনার অ্যানসার কি? হ্যাঁ, ভাই, আমি যদিও ভাই আনসার আমি জানি, ভাই আনসার আমি জানি। আমি অনেক কন্ট্রোভার্সিয়াল ফিগার, এমনিতে আমি আর কন্ট্রোভার্সি বাড়াইতে চাই না। বাট হ্যাঁ, আমরা যেমন যে রিসেন্টলি আমি আমাদের গ্রুপে যেমন পোল করতেছিলাম যে সবার যে আমাদের প্রিমিয়ার লিগ না, এমিরেটস এরাতে আমাদের সবচেয়ে সেরা প্লেয়ার কে, ঠিক আছে? মেজরিটি কিন্তু মেসেজ ওজিলরে ভোট দিছে, এবং লাইক ডিফারেন্সটা হিউজ, 70-80 ভোটের ডিফারেন্স। নেক্সট আই গেস কাজরলা। ডেফিনেটলি ফ্যান বেজ অজিলের ছিল, থাকবে, এবং আমি প্রিটি শিওর আমাদের মধ্যে অনেক ফ্যান আছে যারা এখন টার্কিশ লিগ দেখবে যদি কি বলে অজিল ফেনারবাচে চলে যায়, বা দেখা যাবে ওই যে ফেনারবাচে এখন আমি জানি না ইউরোপা খেলে নাকি চ্যাম্পিয়ন্স লিগ খেলে, দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা যেখানেই খেলে ওই ম্যাচ অ্যাটলিস্ট দেখার চেষ্টা করবে, যাচ্ছে এই ম্যাচে অজিল খেলতে একটু দেখি। বাট অজিল ডেফিনেটলি আমি বলবো যে আমরাও অ্যাজ এ ক্লাব, ইভেন অজিল যখন পিকে ছিল আমরা অজিলকে ইউজ করতে পারি নাই। এটা আর্সেন ওয়েঙ্গার বলো বা তখনকার ম্যানেজমেন্টের একটা ফেইলার। তখন আমরা যদি টিমটাকে একটু, তখন আসলে খুব একটা বেশি কিছু দরকার ছিল, আমরা মিডফিল্ড খুব স্ট্রং ছিল, আমাদের স্ট্রাইকে যদি খালি আমরা একটা স্ট্রাইকার আনতাম, একটা ডিফেন্ডার আনতাম, ব্যাপারটা ছিল এরকম যে 2টা প্লেয়ারের হয়তো আমাদের ইয়ে ছিল, যে 2টা প্লেয়ার হইলে হয়তো আমরা তখন চ্যাম্পিয়নটা হয়ে যায়। সো ওইখানে আমি বলবো যে আর্সেনাল ম্যানেজমেন্ট আর্সেনালকেও ফেল করছে, অজিলকেও ফেল করছে, যে ওই জায়গাটাতে অজিলের যে কন্ট্রিবিউশন হইতে পারতো, আমরা অজিলের যে স্ট্যাট দেখি চান্স ক্রিয়েশনের অথবা অ্যাসিস্টের, ওগুলো আসলে তখন হতাশ করে। আমরা যেমন কিছু চ্যাম্পিয়ন্স লিগের কিছু খেলা অবশ্যই মনে আছে, বায়ার্ন মিউনিখের সাথে জিরোডের লাইক আগে 8টা বা 10টা চান্স, ক্লিয়ার কাট চান্স জিরো মিস করে মোটামুটি ওইবার আউট করে। সো এমন অনেক এগুলা আমি বলবো যে অজিল হয়তো লেভেলে যাইতে পারতো, যে এই জায়গায় আর্সেনাল অজিলকে ফেল করছে। আর ওই যে অজিলের ক্ষেত্রে আমার কমপ্লেন একটাই, যে ইভলভ করে নাই, আমি ওর ইভলভটা দেখতে পাই নাই, যে একটা প্লেয়ার হিসেবে বয়স, যেমন জিরোডকে যদি ধরো, জিরোডের এখন ফিনিশিং যদি তুমি দেখো, অ্যামেজিং, ও যে কি ফিনিশিং করে, এই ফিনিশিং আর্সেনাল করেছিল, ঠিক আছে? ইভলভ করছে, রামজে ইভলভ করছে সময়ের সাথে। এই রামজেলকে আমরা কি না ডাকছি, যে ও আসলে কেন খেলে এরকম, আজকে যেমন উইলককে ডাকি, এই জিনিসটা করে নাই। আমার এই কমপ্লেনটা অজিলের জন্য সবসময় থাকবে। আর লেজেন্ড নাকি সুপারস্টার নাকি কি, আমি অ্যান্সারটা আমি নাই দিই, আমি যাদের গেস্ট আছে তাদের কাছ থেকে রাখলাম, এবং এই ডিবেটটা আমি অনই রাখলাম। স্বাভাবিক দুইজন দুই ধরনের অ্যান্সার দিচ্ছে, এবং এমন অনেক মানুষ আছে অনেক ধরনের অ্যান্সার দিবে। সো থ্যাংক ইউ দুইজনের অনেক সময় দেওয়ার জন্য, রিয়েলি মানে এনজয়েবল ডিসকাশন। দুজনের এত সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। যারা দেখ তাদের থ্যাংক ইউ, তাদেরকে সবাই রিকোয়েস্ট করবো ভিডিও গুলা
শেয়ার করতে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে। আমরা ডিফারেন্ট প্রোগ্রাম করার চেষ্টা করতেছি, আপনাদের সাপোর্ট হলে আরো করার চেষ্টা করব। এবং আমরা আরো কিভাবে ভালো করতে পারি সেগুলো নিয়ে আমাদেরকে জানাইতে পারেন। কোন কোন টপিকে আপনারা পডকাস্ট দেখতে চান, যেমন আজকে অজিল নিয়ে করলাম, আমরা হয়তো ইন্ডিভিজুয়াল অন্য কোনো প্লেয়ার বা ইনভিনসিবলের কোনো প্লেয়ার বা যে কোনো টপিক নিয়ে আপনারা আর্সেনাল রিলেটেড কথা বলতে আমাদেরকে যদি শুনতে চান বা আপনারা পার্টিসিপেটও করতে চান আমাদেরকে জানাইতে পারেন, তাহলে আমরা আপনাদের সাথে নিয়ে বসার চেষ্টা করব। তো থ্যাংক ইউ অবি, ওমর, তোমার দুজনকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাই। ভাই